সারফারাজ এসেছে দিন দুয়েক হলো। তার আসার খবর শুনে ফরহাদ এসে হাজির। দুই ভাই জমিয়ে আড্ডা দিবে। তারেক এসেছে অনিলা আর তার স্বামীকে দাওয়াত দিতে। এমন অদ্ভুত দাওয়াতে সারফারাজ একটু অবাকই হলো। ফরহাদ হেসে হেসে বলে উঠল, আরে তোকে ডাকছে কারণ আছে, কারণ তুই গেলে অর্নিলাও ওই বাড়ি যেতে পারবে, না হলে তো অর্নিলাকে একা ওই বাড়িতে যেতে দেওয়া হয় না। এখন না গেলেই বা কি হয়, যাবার দরকার নেই। দরজার সামনে দাঁড়িয়ে আরিফ হাসান সহজ গলায় বললেন, যেতে হবে, না গেলে এই নিয়ে পরে আলাপ আলোচনা হবে। সবাই ভাববে আমরা অর্নিলাকে আটকে রেখেছি। তিল থেকে তাল বানাতে বেশি সময় লাগবে না। আমার কথা তুমি বুঝতে পেরেছো ফারাজ? বাবার মুখের ওপর কথা বলল না ফারাজ। ফারহাদ হেসে মিনমিনিয়ে বলল, ভালোই তো হলো বেটা, বিয়ের পর তো কোথাও ঘুরতে যেতে পারলি না, ধরে নে এটাই তোর হানিমুন। চুপ করবি তুই? ফরহাদ চুপ করবে কি, মুখ টিপে হাসতে লাগলো। বাবা আচমকা জিজ্ঞাসা করে উঠলেন, কি ব্যাপার ফরহাদ, তুমি হাসছো কেন? কিছু না আঙ্কেল, ওই এমনি। আরিফ হাসান ছোট ছোট চোখ করে কিছুক্ষণ তাকিয়ে বের হয়ে গেলেন। এই ছেলেকে তার পছন্দ আবার পছন্দও না, মাঝে মাঝে বড়দের সামনেই বেফাঁস কথা বলে ফেলে। পরের দিন অর্নিলাকে সাথে নিয়ে শিকদার বাড়িতে পৌঁছালো ফারাজ। তারা আসাতেই বাড়ির সবাইকে মহা খুশি দেখালো। সাইমা ভাবি এসে অর্নিলার থুতনিতে চুমু খেয়ে আদর করলেন। লাজুক স্বরে বললেন, কি ব্যাপার অনি, বরকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেলে? অনিলা হাসল। সারফারাজের সামনে ইয়াতিম শিকদার দুজনেই চাচাকে সালাম দিল। সাইমা অর্নিলাকে নিয়ে ভেতরের ঘরে চলে গেলেন। সারফারাজকে নিয়ে চাচা বসালেন বসার ঘরে। ফারাজ বারবার আর চোখে এইদিকে ওইদিকে তাকাচ্ছে, কোনোভাবে নিয়াজকে দেখা যায় কি না সেটাই দেখার চেষ্টা করছে। নিয়াজকে আশেপাশে পাওয়া গেল না। চাচার সাথে দুটো কথা বলে সারফারাজ ঘরে ঢুকলো। দেখলো অর্নিলার হাতে আবারও একটা শাড়ি, গোলাপি রঙের জামদানি। সে আবারও খুশিতে আটখানা হলো। ফারাজ ভাই দেখেন, ভাবি আমায় এই শাড়িটা দিয়েছে, সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। যাও ব্যাগে রেখে দাও। কি ব্যাগে রেখে দেব? এটা পরবো এখন। সারফারাজ ভাবতে লাগলো, সেদিন আচমকা অর্নিলাকে শাড়ি পরা দেখে তার মনে যেই অনুভূতির সৃষ্টি হয়েছিল, অন্য কোনো ছেলের যে তেমন অনুভূতি হবে না তার গ্যারান্টি সে দিতে পারছে না। অর্নিলা সুন্দরী, মোটাসোটা মেয়েটা শাড়ি পরলেই আরো বেশি সুন্দর লাগে। তখন যে কোনো ছেলেরই তার সামলানো মুশকিল হতে পারে। আর এই বাড়িতে তো নিয়াজ স্বয়ং উপস্থিত, কোনোভাবেই অর্নিলাকে শাড়ি পরতে দেওয়া যাবে না। সারফারাজ বারণ করে দিল, বলল, তুমি তো শাড়ি পরতে পারো না অনি, এটা এখন রেখে দাও, বাসায় গিয়ে মা পরিয়ে দিবে। যখন অনিকে বুঝিয়ে কোনো কথা বলতে হয় তখন তুমি শব্দটা আপনা আপনি চলে আসে। অনিলাও লক্ষ্মী মেয়ের মতো মাথা দুলালো। সারফারাজ ফ্রেশ হয়ে আবারও বেরিয়েছে। ইয়াতিম শিকদার ডেকে খবর পাঠিয়েছেন। সারফারাজের কেবলই মনে হচ্ছে ইয়াতিম শিকদার তাকে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। কিন্তু সেটা কি? অনির সম্পত্তির বিষয়ে কিছু? তার খয়েরি রঙের শার্টটার হাতা ফোল্ড করতে করতে সারফারাজ বেরিয়ে গেল। এই বাড়িতেও তার এর আগে একবার এসেছিল সে। এই বাড়িটা খানিকটা তাদের বাড়ির মতোই, তবে তাদের বাড়ির মতো বিশাল বড় না, তার চেয়ে একটু ছোট হবে। আর তাদের বাড়ির পেছনে কোনো দিঘি নেই, কিন্তু এই বাড়ির পেছনে আছে। এই দিঘিটা তার খুব ভালো লাগে। ভাবছে বাবাকেও বলবে তার বাড়ির পেছনে একটা দিঘি বানাতে, সেখানে ভালোই জায়গা আছে। চাচার সাথে বসে পড়ল ফারাজ, তার হাতে চায়ের কাপ, সামনে নানান ধরনের কেক, মিষ্টি, বিস্কিট। সারফারাজের কিছুই খেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ আগেই দুপুরের খাবার খেয়েছে, বিকেলেও প্রায় হয়ে এসেছে। চাচা কিছু কাগজপত্র নিয়ে তার পাশে এসে বসলেন। এগুলো সারফারাজের হাতে দিয়ে বলেন, এগুলো সব হইতেছে অর্নিলার সম্পত্তি। কোথায় কি আছে না আছে, কতটুকু আছে, সব কিছু এই কাগজে লেখা আছে বাবা। এতদিন আমি সব কিছু দেখেছি, এবার তুমি দেখবা। কি দরকার চাচা, আপনি যখন এতদিন দেখেছেন এখনো দেখেন, এসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। চাচা দাঁত বের করে হাসলেন। ছেলের তারেকের দিকে ফিরে বললেন, শুনছস কথা? না বাবা, এসব এখন তোমাগো দায়িত্ব, তোমরাই বোঝো। দেখি মিষ্টি খাও। খাও না কেন? তুমি এই বাড়ির জামাই,
এই তারেক, তোর বউকে আরো কয়েকটা মিষ্টি আনতে। দরকার নাই চাচা, আমি অনেক খেয়েছি, আর না, এরপর খেলে বদহজম হয়ে যাবে। আমি ঘরে গিয়ে একটু রেস্ট নেই। উঠে দাঁড়ালো সরফরাজ। চাচার হাতের দিকে তাকালো সে। কাগজপত্র সব যেভাবে শক্ত হাতে ধরে আছে, মনে হচ্ছে না তাকে কিছু দিবে, কিন্তু এমনভাবে বলল যেন এই দিয়ে দিচ্ছে। কি অদ্ভুত মানুষজন! তাদের কি কম কিছু আছে নাকি? অনেকে দেখে শুনে রাখার মতো যথেষ্ট আছে। কথাগুলো ভেবে ঘরের দিকে আগালো সে। কিন্তু এ কি, ঘরের দরজা বাইরে থেকে কেন দাঁড়িয়ে? ঘরে কেমন উকিঝুঁকি মারছেন মনে হচ্ছে। সরফরাজ দাঁড়িয়ে দেখতে লাগলো। ধরতে সময় না, এটা নিয়াজ। কিন্তু ও ঘরে উকি দিয়ে কাকে দেখছে? অনিকে? মাথায় রক্ত চড়ে গেল ফারাজের। সে দ্রুত আচমকা নিয়াজের কলার চেপে ধরল। ধপাস করে দরজাটা খুলে দিল। থতমত খেল। তার অক্ষি যুগল যেন দৃষ্টি স্থির হয়ে গেল। অনিলা হাঁ করে তার দিকেই তাকিয়ে আছে। দ্রুত দরজাটা বন্ধ করে দিল সে। ঘন ঘন শ্বাস ফেলে তাকালো নিয়াজের দিকে। নিয়াজের চোখে মুখে ইতিমধ্যে শুকিয়ে গিয়েছে। রাগে ফারাজের মাথা ভন ভন করছে। কয়েকটা চড়ের চোটে নিয়াজ থরমরিয়ে মেঝেতে পড়ে গেল। ফারাজের ইচ্ছে করলো একটা লাথি মারতে শয়তানটাকে। এর মধ্যে ইয়াতিম শিকদার, তারেক আর সাইমাও ছুটে এসেছে। সরফরাজ কোমরের বেল্ট খুলেই বেথর পেটাতে লাগলো নিয়াজকে। নিয়াজের আর্তনাদ পুরো শিকদার বাড়ি জুড়ে। সকলে হতভম্ব হয়ে দেখছে। ফারাজের এই রূপ কারোর জানা ছিল না। সে বেঘোরে শুধু মেরেই যাচ্ছে। সরফরাজের কথা শোনার মতো মেয়ে অনিলা না। তাকে বারণ করা হলেও সে শুনবে এমন না। সে উড়নচণ্ডী, যখন তার যা মন চাইবে তাই করে। এত সুন্দর গোলাপি রঙের জামদানি শাড়িটা উপহার পাওয়ার পরে না দেখতে পেলে বড্ড আফসোস লাগবে। তাই ঘর ফাঁকা হতেই সে দরজাটা বন্ধ করে শাড়ি পরতে শুরু করলো। কিন্তু সে তো শাড়ি পরতে জানেই না। তাতে কি, এই যুগের ইন্টারনেট কাজে দিবে কবে? মোবাইলের ভিডিওটা অন করে শাড়ি পরতে ব্যস্ত হলো অর্নিলা। ২-৩ বার শাড়ির প্যাচ দিচ্ছে, কিছুই হচ্ছে না। কুচি দিতে গিয়েও তাল গুলিয়ে যাচ্ছে। ইস, ভিডিওতে কি সহজেই না মনে হচ্ছে। যেই না সে পড়তে যাচ্ছে, অমনি কত কঠিন হয়ে যাচ্ছে। একবার তো ভাবলো এর চেয়ে পড়াশোনা সহজ। ওই হিসাব বিজ্ঞানের রেওয়ামিল ও বোধহয় এর থেকে দ্রুত মিলে যেত। সে মিলিয়ে ফেলতে পারত। বরাবরই হিসাব বিজ্ঞানের সে একটু কাঁচা। মনে হতো আর্থিক বিবরণীর চেয়েও বড় কোনো কঠিন বিষয় নেই। আজ মনে হচ্ছে শাড়ির প্যাচ বোঝার চেয়ে কঠিন বিষয় আর কিছুই হতে পারে না। একবার পুরোপুরি শাড়ি পরার পর খেয়াল হলো শাড়িটা উল্টো পড়েছে। আঁচল চলে গেছে কোমরের ভাঁজে। রেগে মেগে অস্থির হয়ে শাড়ি বিছানায় ছুঁড়ে মারল। চুলোই যাক শাড়ি, পরা লাগবে না কিছুই। হুম। ফের ২ মিনিট আবারও শাড়ি তার হাতের মুঠোয়। এবার সমস্ত মনোযোগ ওই দিকে। ইস, এত মনোযোগ দিয়ে পড়াশোনা করলে স্যারের কাছে আর মার খেতে হতো না। তখন যে মনোযোগ সব কোথায় থাকে বুঝে উঠতে পারে না। তার ফর্সা শরীরের সবচেয়ে আকর্ষণীয় স্থান কোমরের অংশ ফুটে উঠেছে লাল রঙের ব্লাউজ আর পেটিকোটে। কে বলে মেয়েদের, মোটা মেয়েদের শাড়িতে মানায় না? অর্নিলাকে তো বেশ মানায়। সেই দিন প্রথমবার পরেই সে বুঝে গেছে। মামুনি কত আদর করে বলল, আমার অনেকে ভারী মিষ্টি লাগছে। ওই তো, হ্যাঁ, বিয়ের দিন কাজল লেপটে দিল কানের লতিতে। কারণ নজর না লেগে যায় বুঝি। একাকী হেসে উঠল অর্নিলা। এবার সে শাড়ি পরেই ফেলবে, তাকে পরতেই হবে। শিকদার বাড়ির বাইরে থেকে যেমন আগের যুগের ভেতরেও তেমন। এই ঘরের পুরানো দরজা এখন আর আগের মতো সুরক্ষিত নয়। খুব সহজেই সেই দরজার ছিটকিনি খুলে ফেলা যায়। বড় আয়নার সামনে দাঁড়িয়ে অর্নিলা যখন শাড়ির প্যাচ বুঝতে ব্যস্ত, ঠিক তখনই দরজার আড়াল থেকে উঁকি মারছিল বখাটে নিয়াজ। চরিত্রহীনের সাথে সাথে লজ্জা শরমও লোপ পেয়েছে তার। অর্নিলার উলঙ্গ কোমর, উদম পিঠের অংশ নজর কেড়ে নিচ্ছিল তার। মাতাল চোখে পাগলের মতো তাকে দেখেছিল সে। ফের ২ মিনিট, আবারও শাড়ি তার হাতের মুঠোয়। এবার সমস্ত মনোযোগ ওই দিকে। ইস, এত মনোযোগ দিয়ে পড়াশোনা করলে স্যারের কাছে আর মার খেতে হতো না। তখন যে মনোযোগ সব কোথায় থাকে
বুঝে উঠতে পারে না তার ফর্সা শরীরের সবচেয়ে আকর্ষণীয় স্থান কোমরের অংশ ফুটে উঠেছে লাল রঙের ব্লাউজ আর পেটিকোটে। কে বলে মোটা মেয়েদের শাড়িতে মানায় না? অর্নিলাকে তো বেশ মানায়। সেদিন প্রথমবার পরেই সে বুঝে গেছে। মামুনি কত আদর করে বলল, আমার অনেকে ভারী মিষ্টি লাগছে। ওই তো, হ্যাঁ, বিয়ের দিন কাজল লেপটে দিল কানের লতিতে, কারণ নজর না লেগে যায় বুঝি। একাকী হেসে উঠল অর্নিলা। এবার সে শাড়ি পরেই ফেলবে, তাকে পরতেই হবে। শিকদার বাড়ির বাইরে থেকে যেমন আগের যুগের, ভেতরেও তাই। এই ঘরের পুরানো দরজা এখন আর আগের মতো সুরক্ষিত নেই। খুব সহজে সেই দরজার ছিটকিনি খুলে ফেলা যায়। বড় আয়নার সামনে দাঁড়িয়ে অর্নিলা যখন শাড়ির প্যাচ বুঝতে ব্যস্ত, ঠিক তখনই দরজার আড়াল থেকে উঁকি মারছিল বখাটে নিয়াজ। চরিত্রহীনের সাথে সাথে লজ্জা শরমও লোপ পেয়েছে তার। অর্নিলা উলঙ্গ কোমর, উদম পিঠের অংশ নজর কেড়ে নিচ্ছিল তার। মাতাল চোখে পাগলের মতো তাকে দেখে যাচ্ছিল সে। এতই গভীর ছিল তার মাঝে, বোঝেনি কখন এসে যমরাজ পেছনে এসে আস্তানা বাঁধল। হঠাৎ করে শার্টের কলার চেপে ধরতেই হুঁশ ফিরল তার। ফারাজ তখনও বুঝতে পারেনি কি দেখছিল নিয়াজ। অজান্তেই দরজা খুলে ফেলল। হঠাৎ দরজা খোলার শব্দে শাড়ি হাতে পেছন ফেলল অর্নিলা। হতভম্ব সে। শাড়ি তখনও তার হাতের মাঝে। অর্নিলা এমন অপ্রস্তুত অবস্থায় দেখে ফারাজ নিজেও শরম পেয়ে গেল। দ্রুতই দরজা বন্ধ করে দিল সে। কয়েক সেকেন্ডের মধ্যে কি হলো বুঝতে সময় লাগলো অর্নিলার। একের পর এক কাণ্ড বুঝতে পারার পরপরই কোনো মতে শাড়ি পেঁচিয়ে নিল শরীরে। দরজার কাছে আসতেই তটস্থ সে। শরীর জমে গেছে তার। নিয়াজ ভাইয়ের কান্নার আওয়াজ, তার সাথে ফারাজ ভাইয়ের কঠোর স্বর। আমার বইয়ের দিকে নজর দিবি তুই? আমার বইয়ের দিকে? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। শরীর ঝনঝন করে উঠল অর্নিলার। দরজা খুলে বাইরে কি হচ্ছে দেখার সাহস হলো না তার। এক জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। ধস্তাধস্তির শব্দ, হুলুস থুলুস একটা কাণ্ড বেঁধে গেছে। দরজার আড়াল দিয়ে উকি মারল অর্নিলা। তার দম বন্ধ হবার জোগাড়। ফারাজ ভাইয়ের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। ঘেমে একাকার সে। শার্টের কয়েকটা বোতাম খোলা। তারেক ভাই কোনোভাবে ফারাজ ভাইকে আটকে রাখতে পারছে না। হিংস্র বাঘ যেন শিকারকে হাতছাড়া করতে চাইছে না। অর্নিলা শুকনো ঢোক গিলল। তার গায়ের লোম সব দাঁড়িয়ে গেল। শরীর শিউরে উঠল। বাকরুদ্ধ সে। ফারাজ ভাইকে রাখতে দেখেছে, কিন্তু রেগে মারতে কখনো দেখেনি। বরাবরই ভাই রেগে গেলে ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো, কিংবা দুই একটা ধমক দিত। এমনকি আরাফাতের সাথেও তাকে মারামারি করতে দেখেনি। সেই ভাই আজ এতটা রেগে আছে। রাগে ফুঁসছে সারফারাজ। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। তারেক পেছন থেকে জড়িয়ে ধরে আছে তাকে। হাতে বেল্ট এখনো শক্ত। আরেক দফা মারতে পারলে যেন শান্তি মিলত। কতটা সাহস! তার বইয়ের দিকে বাজে নজর দিচ্ছে, তার ঘরে লুকিয়ে উকি মারছে। জঘন্য। বলতেও লজ্জা লাগছে তার। তারেক ছেড়ে দিল ফারাজকে, তবুও নড়ছে না। মনে হচ্ছে ফারাজ দ্বিতীয় দফায় আবার শুরু করবে। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে কপালের ঘাম মুছে দরজার দিকে তাকালো। হকচকিয়ে গেল অর্নিলা। মনে হলো ফারাজ ভাই তাকেই দেখছে। চমকে উঠল সে। ফারাজ ভাই তো এই দিকেই এগিয়ে আসছে। পিছিয়ে গেল 2 পা। ধপ করেই দরজাটা খুলে ফারাজ ভাই শক্ত করে তার বাহু চেপে ধরল। কেঁপে উঠল অর্নিলা। এমনটা আগে কখনো হয়নি। দ্রুত ঘরের বাইরে এসে পড়ল। বিধ্বস্ত অবস্থায় নিয়াজ পড়ে আছে চাচার কোলে। চাচা যেন রাগে চুপসে গেছে। সাইমা ভাবি দূর থেকে এক কোনায় দাঁড়িয়ে আছে। ঘটনাটা সে নিতে পারছে না। তাদের বাড়িতে এসেই তাদের ঘরে তার দেওরকে এইভাবে মারলো। নিয়াজের চোখ ফুলে উঠেছে, গাল কেটে রক্ত পড়ছে, ঠোঁটের কাছেও কাটা। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে। আধো আধো চোখে তাকালো ফারাজের দিকে। ফারাজ তার দিকেই তাকিয়ে আঙ্গুল তুলে বলে ওঠে, এরপর আমার বইয়ের দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবো, মনে রাখিস। কথাটা বলা অবধি আর এক বিন্দু এখানে থাকবে না। বেল্ট ছুঁড়ে মারলো মেঝের দিকে। অর্নিলার হাত চেপে বেরিয়ে এলো শিকদার বাড়ি থেকে। অর্নিলা চুপচাপ চলে এলো। কোনো শব্দ করলো না। মুখ ফুটে একটা কথাও বের হলো না।
এই প্রথম সারফারাজ ভাইকে তার এতটা ভয় লাগছে। গাড়িতে এসে বসলো তারা। গাড়ির ড্রাইভার হম্বিতম্বি করে ছুটে এলো। দূরে কোথাও বুঝি চা খাচ্ছিল। সারফারাজ মৃদু স্বরে বলল, বাসায় চলো। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো। গাড়ির এক কোণে ফারাজ ভাই আর অন্য কোণে অর্নিলা। কোনো মতে পেঁচানো শাড়ি পরেই এসেছে সে। এক কোণে জড়সড় হয়ে বসে আছে। মন বলছে বাসায় যাওয়ার পর ফারাজ ভাই তাকেও এক ধাপ পেটাবে। যা হয়েছে সব এই শাড়ির জন্য। মানা করেছিল তো শাড়ি পরতে, কেন যে পাগলামি করে পরতে গেল। প্রাণ আসে আর যায়, কান্না চেপে রাখতে পারল না সে। ফিরে তাকালো ফারাজ ভাইয়ের দিকে। রক্তবর্ণ দৃষ্টিতে ভাইয়া এই দিকেই চেয়ে আছে। প্রথমবারের মতো অর্নিলা নিশ্চুপ হয়ে কাঁদতে লাগলো। এই প্রথমবার সে নিশ্চুপে কান্না শিখল। শিকদার বাড়ির হাল মোটেও ভালো না। গরম পরিবেশ, এখনো গরম। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। তাদের বাড়ির কাজের লোকের সংখ্যা নেহাতি কম না। নিয়াজ যে সবার সামনে, সারফারাজের সামনে মার খেলো, এটা সবাই দেখেছে। কানাঘুষাও চলছে। ডাক্তারকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিয়াজের চোখ, গাল, ঠোঁট মেডিসিন দেওয়া হয়েছে। গায়ের শার্ট খুলতে দেখা গেল পিঠে দাগ বসে গেছে। শুধু দাগ তাই না, একদম পূর্ণ বেল্টের ছাপ। মাপ দিলেও 1 ইঞ্চিও মিস হবে না। একটা জানোয়ারকে এইভাবে মারে না কেউ, যেভাবে তার ছেলেকে মেরেছে। এর প্রতিশোধ সে না নিয়ে থাকবে? অবশ্যই নিবে। তার নাম ইয়াতিম শিকদার। এত সহজে ছেড়ে দিবে না, কখনোই না। আরিফ হাসান বাসায় ছিলেন না। শাহিনুর বেগমও বিকালের দিকে একটু বের হয়েছেন। আরাফাত সবে বাইরে থেকে এসে সোফায় বসলো। টিভি ছাড়ার উদ্দেশ্যে রিমোট খুঁজতে লাগলো। এর মধ্যে দেখলো হঠাৎ সিধু ছোটাছুটি করছে। সিধু তাদের বাসার কাজ করে। বাজার করা থেকে শুরু করে বাগানে পানি দেওয়া, গাড়ি ধোয়া, অনেক কাজই এই ছেলে একা করে। কাজের ছেলে একটা। সিধু ছুটে এসে বলল, বড় ভাই আইছে। বড় ভাই মানে ফারাজ ভাই? তার না দাওয়াতে গেল, আর 2 দিন থাকার কথা। এ তো 2 ঘন্টার মধ্যে ফেরত এলো। বলতে বলতেই দেখলো ফারাজ দরজার সামনে দাঁড়িয়ে। আরাফাত ঘাবড়ে গেল। ভাইকে দেখে মনে হচ্ছে ভীষণ চটে গেছে। তার ভাইয়ের গা যতই থাকুক না কেন, তার রাগ কন্ট্রোল করার ধৈর্য আছে। আজ তো মনে হচ্ছে সব ধৈর্যের বাইরে। অনিলাকে হাত ধরে টেনে নিয়ে সোজা ঘরে ঢুকলো সারফারাজ। আরাফাত রীতিমতো চমকে উঠল। কিছু বলার জন্য এগিয়ে যাবার আগেই ধপ করে দরজাটা বন্ধ করে দিল। সিধু ভয়ার্ত কণ্ঠে বলল, বড় ভাই তো খুব রাইগা গেছে। সিধু, আমার ফোনটা দেখো সোফার উপরে, এক্ষুনি দাও। মাকে ফোন করতে হবে, ভাইয়া খুব রেগে আছে। অর্নিলা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে ফারাজ ভাই। সময়ের সাথে সাথে মানুষের রাগ কমে, কিন্তু এখন মনে হচ্ছে ফারাজ ভাইয়ের রাগ বেড়েই যাচ্ছে। শক্ত গলায় ফারাজ ভাই বলে উঠল, তোকে না বলেছিলাম শাড়ি পরার দরকার নেই, তাও কেন শাড়ি পরতে গেলি? ফারাজ ভাইয়ের কথার জবাব না দিয়ে শব্দ করে কেঁদে উঠল অর্নিলা। সারফারাজ এক ধমক দিতেই আবারও চুপসে গেল। চুপ, একদম চুপ। ভ্যাবা করে কাঁদবি না আমার সামনে। এই ঢং গিয়ে আমার বাবার সামনে কর, আমার সামনে না। অর্নিলা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, ফারাজ ভাই, আমি তো কি? হ্যাঁ, আমি কি? দরজা বন্ধ করতে জানিস না? আমি তো দরজা বন্ধ করেছিলাম ফারাজ ভাই, কিন্তু কেমনে যে খুলে গেল। চুপ, একদম চুপ। মুখে মুখে আরেকবার তর্ক করলে না, বলেই হাত ওঠালো সে। অর্নিলা ভয়ে চোখ মুখ সরিয়ে নিল। হাত মুঠোয় নিল শাড়িটা। সারফারাজ বহু কষ্টে নিজেকে সামলালো। এটা পুরুষত্ব না। বইয়ের গায়ে হাত তুললে নিজেকে পুরুষত্ব জাহির করা যায় না। ধপ করে পরপর দুটো আওয়াজ হলো। ভয়ে চোখ মেলে তাকালো না অর্নিলা। কিছুক্ষণ পর তাকিয়ে দেখলো আয়না ভেঙে চুরে মেঝেতে পড়ে আছে। ভাইয়া আর ড্রেসিং টেবিলের আয়না ভেঙে ফেলেছে। দরজা খুলে বাইরে চলে গেল। তার এবার ভীষণ ভয় লাগছে। চিৎকার করে কেঁদে উঠল সে। ধপ করে মেঝেতে বসে পড়ে কাঁদতে লাগলো। বেসামাল হয়ে নিচে কাচের টুকরো। হাত কেটে গেল, রক্ত গড়িয়ে পড়ছে। কান্নার রেশ আরো বেড়ে গেল। আরাফাত আর শাহিনুর বেগম ছুটে এলেন সারফারাজের ঘরের কাছে। বিধ্বস্ত অবস্থায় অর্নিলাকে দেখতে পেয়ে দুজনেই হতভম্ব।
শাহিনুর বেগম ছুটে এসে অর্নিলাকে বুকে জড়িয়ে নিল। অর্নিলা কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি মামুনি, আমি কিছু করি নাই। ফরহাদ পিঠ চাপড়ে বলে উঠল, সাব্বাস বেটা, যা করেছিস ভালোই করেছিস, একদম বাঘের বাচ্চা। ওর তো একদম একটা শিক্ষা হওয়ার দরকার ছিল। তোর বইয়ের দিকে নজর দিবে আর তুই হাত পা গুটিয়ে বসে থাকবি নাকি? চুপ কর, আমার মাথা ব্যথা করছে। তিক্ত স্বরেই কথাটা বলে উঠল সারফরাজ। তোর উচিত এখন গিয়ে বাড়িতে বসে বইয়ের হাতের গরম চা খাওয়া। আহা, চায়ের কাপে চুমুক দিবি, বুঝবি এর স্বাদ। বইয়ের হাতে বানানো গরম চায়ের কাপে প্রথম চুমুক, তাকে চুমু খাবার মতোই। তোর লুচ্চামির কথা রাখ তো। লুচ্চামি বইয়ের সাথে করবি না তো কার সাথে করবি? শালা এতদিন বসে থেকে কি ঢেড়া পিটালি, এখন এসে বইয়ের সাথে প্রেম করতে পারো না? সারফারাজ বিরক্ত স্বরেই জবাব দিল, লাইক সিরিয়াসলি ফরহাদ, তোর মনে হয় আমি এই বাচ্চার সাথে প্রেম করব, যাকে ক বললে গ বোঝে, এক লাইন বেশি বুঝে বসে থাকে? থাকলে থাকবে, তুইও পাল্টা চাল দিবি? অসম্ভব। আমি এই মেয়ের কথা আর এক বিন্দুও ভাবছি না। কালই আমি ঢাকায় ফিরছি। এখানে আর একদিনও থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে রাখবো। ফাজলামির একটা লিমিট থাকে ফরহাদ। আচ্ছা, চুপ আমি। ও, যেটা বলার ছিল। কি? আঙ্কেল ফোন করেছিল। শিকদার সাহেব তোমার বাড়িতে হানা দিয়েছে। নাও ইউ গেট আউট। সারফারাজ তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আশ্চর্য, কেউ একটা কাজের না। বাবা ফোন করেছে সেই কখন, আর ফাতহাত এখন এসে তাকে বলছে। এতক্ষণ পর এখন বললি এই কথা? আরে বৎস, সামলে। তোমার একটা ভাব আছে না, ডাকবে আর তুমি চলে যাবা, এতে তোমায় পেলে ঘাড়ে চড়ে বসবে। রিল্যাক্স মুডে বাড়ি ফেরো। দেখো ভাব যেন না চেঞ্জ হয়। তোমার বল তোমার হাতেই। আশীর্বাদ করি হে বৎস। সত্যি সত্যি হাতটা তার মাথায় রেখে দিল ফারহাদ। সারফারাজ দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। শালার ভীমরতি ধরেছে এই বয়সে। বের হবার পথে চাচি শুধালো, রাতটা থেকে যাও। না চাচি, বাবা ফোন করেছে। তাহলে রাতের খাবারটা? বাবা ফোন করেছে অনেকক্ষণ, আমি আসি। বের হয়ে গেল। চাচি আর থামালো না, জানে কথার নড়চড় হবে না। ফারাজ তার বাবার অতি বাধ্য ছেলে। বাড়িতে ফিরে দেখলো মেহমান কঠোর দৃষ্টিতে চোয়াল শক্ত করে বসে আছে সোফার উপরে। বাবার স্টাডি ঘর। বাবা শান্ত দৃষ্টিতে বসে আছে। সারফরাজ বাবার সামনে খানিকটা নিশ্চুপ হয়ে গেল। বাবার সামনে তার গলার স্বর উঁচু কি রুক্ষ কখনোই হয় না, তবুও তার কঠিন দৃষ্টিপাত শিকদার সাহেবের ওপর। আরিফ হাসান ছেলেকে শুধালেন, শুনলাম তুমি নাকি নিয়াজকে খুব মেরেছ, এর কারণ কি ফারাজ? ইয়াতিম শিকদার তরতর করে উঠলেন, কি খুব মেরেছে বলেন? জানোয়ারের মতো মার মেরেছে। এই পোলা আমার পোলার মুখ চোখ সব মাইরা নষ্ট কইরা দিছে, পিঠের ছাল উঠাইয়া দিছে। বিশ্বাস না করলে চলেন আমার সাথে। আরিফ হাসান ছেলের দিকে দৃষ্টিপাত করলেন। সারফারাজ শিকদার সাহেবের চোখে চোখ রেখে বললেন, আমি সারফারাজ শেহদাদ, আপনার ছেলেকে শুধু মারিনি, মেরে ফেলতেও চেয়েছিলাম। আমার বইয়ের দিকে কেউ খারাপ নজরে তাকালে আমি বসে থাকবো, এমন শিক্ষা আমার বাবা আমায় দেয়নি। শিকদার সাহেব চোখ মুখ বড় করে কঠিন স্বরে বলেন, মেরে ফেলতাম? দেখলে দেখলেন আপনার হাসান সাহেব, দেখলেন আপনার ছেলে আপনার সামনে বলতেছে আমার ছেলেকে মেরে ফেলতো। তাহলে বোঝেন এইবার। ফারাজ, তুমি শুরু থেকে বলো কি হয়েছে। বলো কি হয়েছে? সারফারাজ এবার সোজা হয়ে দাঁড়ালো। তার চোখেতে তেজ ফিরেছে। কণ্ঠের স্বরও এবার খানিকটা রূঢ়। বলে উঠল, আমার বউয়ের দিকে খারাপ নোজ রে তাকালে আমি তার এমন হালি করব? আমার বউ সে তোমার বোনের মেয়ে কিংবা তার ভাইয়ের মেয়ে না। আমার বউয়ের দায়িত্ব আমার। ওই রাস্কেল ইডিয়েটটা আমার বউয়ের ঘরে ও কি মারছিল আর তখন? ঠোঁট চেপে ধরল ফারাজ। রাগে তার ঠোঁটজোড়া কাঁপছে। বাবার দিকে ফিরে অসহায় ভঙ্গিতে বলল, ছাড়ো বাবা, আমার রুচি হয় না এসব বলার। আরিফ হাসান রু কুচকে শিকদার সাহেবের দিকে ফিরলেন। শিকদার সাহেব উঁচু গলায় বলল, এসব মিথ্যে কথা। অর্নিলা এসব বলছে। মিথ্যে কেন হবে শিকদার সাহেব? আপনার ছেলে কি এমনটা করতে পারে না?
এর আগেও তো এমন রুচিহীন কাজ করে নিজেকে জাহির করেছে। এখন মেনে নিতে আপত্তি কোথায়? আর শিকদার সাহেব এখন অর্নিলার অভিভাবক আমরা না, তার স্বামী। তার স্বামী যা বলবে তাই হবে। শিকদার সাহেব দাঁতকির মির করতে লাগলেন। বাপ ছেলে দুটো একজোট হয়েছে। তাচ্ছিল্য করে হেসে বলল, ঠিক বলছেন ভাই, ঠিক বলছেন। কিন্তু মনে রাখেন, এক মাঘে শীত যায় না। আরিফ হাসান নির্লিপ্ততা দৃষ্টিতে তাকিয়ে রইলেন শুধু। মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল গর্ব, তার ছেলের জন্য তার গর্ব হচ্ছে। নিজের স্ত্রীর দায়িত্ব তার ছেলে কাঁধে নিয়েছে। বিয়ের সিদ্ধান্ত অনেকটা হেলাফেলায় নিলেও বউয়ের দায়িত্ব হেলাফেলায় যাবে না। শাহিনুর বেগম দরজার সামনে দাঁড়িয়ে পায়চারি করছেন। টেনশনে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে। কে জানে ভেতরে কি হচ্ছে। আত্মীয়দের সাথে কথা কাটাকাটি তর্ক তার কোনোদিনই পছন্দ না। সবসময় চান শান্তিমতো থাকতে। ছোট থেকে একাই বড় হয়েছেন। কোন ভাই বোন ছিল না তার। একা বেড়ে ওঠার কিশোরীর ইচ্ছে ছিল ভরা জমজমাট একটা বাড়িতে বিয়ে করবেন। ছোটবেলা যতটা একা ছিলেন, এখন ঠিক ততই মানুষে তার বাড়ি গম গম করবে। এজন্য কারো সাথে ঝগড়া করে সম্পর্ক নন করতে বেশ ভয় পান তিনি। সারফারাজ নিয়াজকে মেরেছে, এটা অন্যায় হয়েছে। কিন্তু অবশ্য নিয়াজ ভালো কিছু করেনি। সে যা করেছে এটাই তার পাওনা ছিল। তবুও ভয় আঁকড়ে ধরছে। একটু পর পর আচমকা দরজার দিকে তাকিয়ে চমকে ওঠেন। এই মনে হয় দরজা খুলে ফেলার শব্দ। অর্নিলা এখন ঘুমাচ্ছে। কাঁদতে কাঁদতে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ডাক্তার এসে মেয়েটার হাত ব্যান্ডেজ করে দিয়েছে। ও তো বেশি কাটেনি। তার ঘরে শ্রেয়মীকে রেখে এসেছেন। অর্নিলা তার ছেলের বউ হবার আগে তার মেয়ে। ছোট এই অর্নিলাকে তিনিই মানুষ করেছেন। ননদ দুদিন পর পর ঝগড়া করে এই কোলের বাচ্চাকে নিয়ে তার বাড়িতে উঠত। তখন মেয়েটার পুরো দায়িত্ব থাকত শুধুই তার। খুব শখ ছিল অর্নিলার মতো একটা মেয়ে তার নিজেরও হবে। কিন্তু তা কখনোই সম্ভব হয়নি। যেই অপ্রাপ্তি তার মনকে ভার করে তুলছিল, ছোট শিশু অর্নিলার আগমন তার প্রাণকে ততটাই জীবিত করে তুলল। মনে হল এই মেয়ে তো তারই। ননদের মৃত্যু তাকে ভয়াবহভাবে আঁকড়ে ধরেছিল। কিন্তু অর্নিলা ছিল তার ননদের মেয়ে। সেই সম্পর্কের জোর এতটা তিনি দিতে পারেনি। পারলে মেয়েকে নিজের কাছেই আগলে রাখতেন। অর্নিলার বাবা কতবার চাইল আরেকটি বিয়ে করতে, তখন তারা গিয়ে বারবার বাধা দিয়েছিল। বলেছিল এই মেয়েকে তারাই মানুষ করবে। এজন্য কোন বিয়ে শাদী করে মা আনার দরকার নেই। সত্যি তারা জানত, নতুন মা আনা তো একটা অজুহাত মাত্র, আসল যুক্তিটা অন্য কোথায়। চরিত্রের দিক দিয়ে লঙ্ক থাকলেও মেয়ের জন্য এতটুকু হলেও ভালোবাসা ছিল শামসুর শিকদারের মনে। না হলে তাদের মতো তুচ্ছ মানুষের কথা শুনে দ্বিতীয় বিয়ে থেকে পিছিয়ে আসতে পারতেন না। কিন্তু তবুও তার অবৈধ সম্পর্কের অস্তিত্ব কম ছিল না। এজন্য ছোট মেয়েটা কখনো তাদের বাড়িতে নয়তো কখনো গিয়ে থাকত তার ছোট ফুফুর বাড়িতে। চাচার বাড়িতে চাচি না থাকায় সেখানে থাকা আর নিজের বাড়িতে থাকা সমান কথা। তখন অর্নিলার মায়ের প্রয়োজন ছিল। শাহিনুর বেগম আর ছোট ফুফু দুজন মা মিলে একজন মায়ের অভাব পূরণ করেছিল। দরজায় ধপ করে শব্দ হল। শাহিনুর বেগম হকচকিয়ে তাকাল। ইয়াতিম শিকদার হম্ভিতম্ভি করে বের হয়ে চলে গেলেন। এই বাড়িতে আর এক বিন্দু নয়। শাহিনুর বেগম কিছু বলার সুযোগ পেলেন না। পরক্ষণেই লক্ষ্য করলেন আরিফ হাসান আর সারফারাজ বের হয়ে আসছে। ছুটে গেলেন সেদিকে। আরিফ হাসান মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, অর্নিলা খেয়েছে? না, ঘুমাচ্ছে। অনেক জোর করেও কিছু খাওয়াতে পারিনি। অসুবিধে নেই, মাঝরাতে ওর ঘুম ভেঙে যাবে, তখন আমি খাইয়ে দিব। শাহিনুর বেগম বিচলিত হয়ে সারফারাজকে শুধালো, বাবা, তুমি খাবে না? খাবো মা, একটু ফ্রেশ হয়ে আসি। মাথা দুলিয়ে সায় দিল। তড়িঘড়ি করে চলে গেল রান্নাঘরে। খাবারগুলো গরম করা দরকার।
আরাফাতকেও ডাকতে হবে। সেও না খেয়ে বোধহয় ঘুমিয়ে গেছে। শ্রেয়মী মেয়েটাও বোধহয় না খেয়েই এসেছে। রাত অনেক হয়েছে। শ্রেয়মী বিছানার পাশে বসে ফোন টিপছে। বিছানায় শুয়ে আছে অর্নিলা। সারফারাজ ঘরে ঢুকতেই বিছানা ছেড়ে নামল শ্রেয়মী। ভাইয়া তুমি? মা তোকে ডাকছে, যা। তার মিথ্যে কথায় অবিলম্বে ঘর ছেড়ে বেরিয়ে গেল শ্রেয়মী। সারফারাজ এগিয়ে এলো। বিছানার পাশে দাঁড়িয়ে নিজের অর্ধাঙ্গিনীকে দেখতে লাগল। সুশ্রী মুখ, মায়া কারা চেহারা, গলুমলু গাল দুটো আলুর মতো। সে হাসলে তার চোখ দেখা যায় না, শুধু গাল দেখা যায়। আচমকা হেসে উঠল ফারাজ। আবারও বিষণ্ণ হয়ে গেল তার মন। অনির প্রতি তার আজকের আচর তাকে বড্ড কষ্ট দিচ্ছে। কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। বোধহয় কখনোই পারবে না। পারবে না এই মেয়েটার স্বামী হয়ে উঠতে। স্বামী হওয়া বিরাট বড় কাজ। সারা জীবনের জন্য কোন মেয়ের দায়িত্ব নেওয়াই শুধু নয়, তাকে আগলে রাখাও। তার হাতটা শক্ত করে ধরে সামনের স্বপ্নগুলো একসাথে দেখা। কিন্তু কই, তারা তো এমন কিছু ভাবে না। এভাবে কি সংসার চলে? তাদের সংসারে তো ভালোবাসাই নেই। ভালোবাসা না থাকলে সংসার চলবে কি করে? কিভাবে হয়ে উঠবে সে স্বামী? অর্নিলা ডান হাতের তালু সাদা রঙের ব্যান্ডেজ দিয়ে বাঁধানো। রাজি হয়ে উঠেছিল ফারাজ। তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল তার আত্মা। আজকের তার আচরণ তাকে লজ্জায় মাথা নত করতে বাধ্য করছিল। নিজের এমন আত্মঘাতী কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে। নিজেই নিজের কাছে বড্ড রাজি হয়ে উঠল সে। হঠাৎ করেই উত্তেজিত হয়ে উঠল। ঘর ছেড়ে বেরিয়ে গেল দ্রুত। আজকের রাতটা যেন এখানে থাকলে তার দম বন্ধ হয়ে যায়। এখানে কোনোভাবেই থাকতে পারবে না সে। কোনোভাবেই পারবে না অনির মুখোমুখি হতে। সে চলে যাবে, থাকবে না এখানে। আর কখনো আসবে না। কখনো না। ঝোঁকের বসে দ্রুত ব্যাগ গুছিয়ে নিল সারফারাজ। রাতেই চলে যাবে সে। এখনই মানে এখনই। ব্যাগ হাতে বেরিয়ে এলো ঘর ছেড়ে। দীর্ঘ 2 বছর পর বাড়ি ফিরছে ফারাজ। তার চেহারায় অনেকটা পরিবর্তন হয়েছে। চেহারায় খানিকটা গম্ভীরতা ছোঁয়া। থিতুনির দাড়ির ঘনত্ব বেড়েছে অনেকখানি। এমবিবিএস পাশ করা ডাক্তার সে। এখনও পুরোপুরিভাবে ডাক্তার বলা কি ঠিক হবে? ইন্টার্নশিপ শুরু হতে এখনও 1 মাস বাকি। এই একটি মাসের জন্য এখন বাড়িতে যাওয়া। এই 2 বছরে অনেক কিছু বদলেছে। সে বদলেছে, সময় বদলেছে। সবকিছুই বদলে গেছে। হয়তো অনিও বদলে গেছে। হ্যাঁ, একদিন আরাফাত বলল অনি নাকি এখন অনেকটা বদলে গেছে। এখন আর আগের মতো চিৎকার চেঁচামেচি করে না সে, লাফালাফিও কমেছে অনেকটা। ছিচকাদুনে মেয়েটা এখন আর কথায় কথায় কান্না করে না। আগের মতো মায়ের কাছে খাওয়ার বায়নাও করে না। হঠাৎ এমন পরিবর্তনে বাড়ির সবাই একটু হতভম্ব হল বটে। তবে ধরে নিচ্ছে এটা তার বয়সের প্রভাব। মেয়েটার বুদ্ধি বাড়ছে। সবকিছু বুঝতে শিখেছে। কিন্তু কতটা? এইচএসসি পরীক্ষা শেষ হলো, আজ তো রেজাল্ট দেবার কথা। ট্রেন চলছে খুব দ্রুত। কিন্তু মনে হচ্ছে ট্রেনের গতির চেয়েও তার সময় যেন দ্রুত গেল। এই তো সেদিন রাতে হঠাৎ ব্যাগপত্র নিয়ে হাজির হল সে। তার সিদ্ধান্তে সে অটুট। এখনই চলে যাবে। থাকবে না এই বাড়িতে। তার অনেক পড়াশোনা বাকি। এখানে এসে শুধুই সময় নষ্ট হলো আর কিছু না। কারো কথা শুনল না। না খেয়েই বেরিয়ে গেল রাতের মধ্যে। সেদিন কেন জানি বাবাও তাকে থামাল না। হয়তো সে টের পেয়েছিল তার মনের কথা। এই যে বের হলো, আর কখনো ফিরা হলো না। এই অজুহাত সেই অজুহাত দিয়ে কাটিয়ে দিল। অনেক পড়াশোনা বাকি তার, সামনেই ফাইনাল পরীক্ষা। সময় নষ্ট করার মতো সময়ও নেই তার হাতে। আর কুরবানি ঈদে আসা হলো না। গরুর হাটে গিয়ে গরু কিনে বাসায় ফিরা এখন স্মৃতি মাত্র। দিন এতগুলো সব কেটে গেল 4 দেয়ালের ঘরের মধ্যে বন্দি থেকে।
দীর্ঘ নিঃশ্বাসে সবকিছু ভুলে গেল। ভাবছে সামনের টুকু নিয়ে কি হবে এখন। ট্রেন থামল মোহনগঞ্জ এক্সপ্রেসে। ব্যাগপত্র নিয়ে নামল সারফারাজ। আগের থেকেও এখন যেন বেশি খিটখিটে লাগছে তাকে। একটা সিএনজি ভাড়া করে উঠে পড়ল। তার চিরচেনা গ্রাম আর বদলে গেছে। রাস্তাঘাট এখন আগের চেয়েও ভালো। মানুষও বদলে গেছে অনেক। শুধু রয়ে গেছে পুরনো বাড়িটা আগের মতো। তার বাড়ি নিকুঞ্জ নিবাস। ভাড়া মিটিয়ে নামল সারফারাজ। ব্যাগ হাতে ঢুকল বাড়ির মধ্যে। মনের মধ্যে বিশাল এক অস্থিরতা। মাথা ভনভন করছে। মন বলছে উল্টো পায়ে চলে যেত, অথচ তবুও দরজায় কড়া নাড়ল সে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। দরজা খোলার শব্দে আচমকা চমকে উঠল সে। হকচকিয়ে তাকালো সামনের দিকে। এক চিরচেনা মুখ ভেসে উঠল সামনে। সময়ের স্রোতে গা ভেসাল সে। সামনের রমণী অবাক চোখে তাকে দেখছে। চেনার চেষ্টা করছে নিশ্চয়ই। সারফারাজ মৃদু হাসি হাসল। সামনের রমণী অবাক কণ্ঠে বলে উঠল, ফারাজ ভাই। প্রায় 2 বছর অনিকে দেখে খানিকটা চমকে উঠল সারফারাজ। সে আশা করেনি অনি তাকে চিনবে। চেনার কথাও না। এত বছর দুজনের এমন অনাকাঙ্ক্ষিত মুখোমুখিতে অনিও কিছুটা ঘাবড়ে গেল। সারফারাজ লক্ষ্য করল অনির চোখের পাতা কাঁপছে। ঠোঁট জোড়াও নড়ছে কেমন। দৃষ্টি সরিয়ে ফেলল সে। কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অনি কি তাকে পছন্দ করে না? ঘৃণা করতে শুরু করেছে। তবে এই ঘৃণার ভার সইতে তার বড্ড কষ্ট হবে। অর্নিলা দরজা ছেড়ে দাঁড়ায়নি। পেছনে থেকে শাহিনুর বেগমের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময়ের পর ছেলেকে চোখের সামনে দেখতে পেয়ে বিস্মিত শাহিনুর বেগম। নিকুঞ্জ নিবাস যেন হঠাৎ নিষ্প্রাণ হয়ে উঠল। সারফারাজ মায়ের দিকে ফিরে হাসার চেষ্টা করল। অর্নিলার ঘোর কাটল। একটু সরে দাঁড়াতেই শাহিনুর বেগম ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি কাঁপছেন, চোখের অশ্রু টলমল। কথা জড়িয়ে যাচ্ছে তার। দুহাতে ছেলের মুখখানি আগলে ধরলেন তিনি। মৃদু হেসে সারফারাজ বলে শুধালো, কেমন আছো মা? অর্নিলা খানিকটা বদলে গেছে। খানিকটা না, অনেকটাই। ওর মধ্যে এবার ম্যাচুরিটি একটা ভাব এসেছে। এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। এবারও সারফারাজকে চমকে দিয়ে অর্নিলা A+ পেয়ে দেখাল। সারফারাজ সত্যিই খানিকটা হতভম্ব। আরাফাতের A+ পাওয়ার বিষয়টা অত আকৃষ্ট করল না। যেন এটা তার কাছে পাওনাই ছিল। তবুও আরাফাত একটা নতুন ল্যাপটপের আবদার রাখল। সারফারাজ কথা দিল সে কিনে দিবে। রাতের খাওয়া দাওয়ার বেশি দেরি নেই। আরিফ হাসানের সাথে কথাবার্তা শেষে সারফারাজ স্টাডি রুম ছেড়ে বের হল। আশ্চর্য, বাড়ির প্রতিটা জিনিসই যেন একরকমই আছে। কিছু বদলায়নি। শুধু অনিই যেন বড্ড বদলে গেল। এসব ভাবতে ভাবতে ঘরের কাছে পৌঁছাল সারফারাজ। দরজার বাইরে অনিকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু জোরসড়ো হয়ে গেল সে। শুধালো, তুই এখানে? ভূত দেখার মতো চমকে উঠল অনি। চোখ মুখ শুকিয়ে গেছে তার। সামনে ফিরে দাঁত বের করে হাসল। সারফারাজের মনে হল, না, অনি বদলায়নি। আগের মতোই আছে। ও হাসি এখনো আগের মতো। তাহলে বদলে গেল কি? সূক্ষ্ম চাহনিতে পরখ করতে লাগল। অবশেষে টের পেল, অনি অনেকটা শুকিয়ে গেছে। ঠিক শুকিয়ে গেছে বলাও চলে না। শেষবার ওর ওজন প্রায় 80 কেজির বরাবর ছিল। এখন দেখে মনে হচ্ছে সেটা 60-এ এসে ঠেকেছে। স্বাস্থ্য কমার কারণে অনিকে একটু লম্বা লাগছে। একটু অন্যরকম। মনোযোগ দিয়ে দেখছিল সারফারাজ। অনি তার সামনে চুটকি বাজিয়ে বলল, ফারাজ ভাই, হাঁ করে কি দেখছেন? ফারাজ হাসল। ঘরের মধ্যে ঢুকে বলল, তুই এখানে কি করছিস অনি? রের মতো ঘরে উকি দিচ্ছিল কেন? বাহ রে! রের মতো উকি দিলাম কোথায়? এতদিন তো এই ঘর আমার ছিল। আমি ঘুমাতাম। সারফারাজ বিভ্রান্ত হল। ভাবল অনি ওর সাথে মজা করছে।
কথাটার গুরুত্ব না দিয়ে শুধায়, তুই এত শুকিয়ে গেছিস কেন রে অনি? আপনার জন্য ফারাজ ভাই। না, এবার অবাক না হয়ে পারল না ফারাজ। ভ্রু কুঁচকে ফিরে দেখল অনি হাসছে। ওর হাসিতে কেমন একটা রহস্য আছে। খুব হেয়ালি কথাবার্তা বলছে। আমার জন্য? কেন রে? আমি কবে তোকে বললাম তুই খুব মোটু? একটু শুকিয়ে যা। বলেননি। কিন্তু আমার মনে হলো আপনি চিকন মেয়েদের পছন্দ করেন। কেন? আমি তোকে কখনো বলেছিলাম কথা? অর্নিলার মুখের হাসি মিলিয়ে গেল। সে মাথা দুলিয়ে বলল না। সারফারাজের খাতা কলম নিয়ে কি ভেবে বিছানার উপর আসন পেতে বসল। অর্নিলা এখনো সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সারফারাজ তার দিকে ফিরে তাকায়নি, অথচ অর্নিলার উপস্থিতি তাকে বিচলিত করছে। আগে কখনো অনি আশেপাশে এভাবে ঘুরঘুর করেনি। আজ একটু বেশিই করছে, নাকি সেই বেশি ভাবছে? অনেকদিন পর অনিকে দেখতে পেয়ে বোধহয় তার মন বিভ্রান্ত হয়ে গেছে। অনি মলিন কণ্ঠে বলে উঠল, বসলেন কেন ফারাজ ভাই? খেতে আসবেন, আসুন। মাম্নি ডাকছে আপনাকে। তুই যা, আমি আসছি। অনি নিশ্চুপ হয়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। দরজার কাছে এসে ফিরে তাকালো সারফারাজের দিকে। সে জানে ফারাজ ভাই মোটা মেয়েদের পছন্দ করে না। কারণ জান্নাত আপু মোটেও মোটা না। সে খুব স্মার্ট আর চিকন। উচ্চতায় অনেক লম্বা, আর ফারাজ ভাই জান্নাত আপুকে ভালোবাসত। সে তো আর চাইলেও জান্নাত আপু হতে পারবে না, কিন্তু সে চেষ্টা করবে। চেষ্টার কারণেই তো এত সময়ের মধ্যে এতখানি শুকিয়ে গেছে। চালচলনে পরিবর্তন এনেছে। আগে সবসময় জিন্স টপস পরে ঘোরাঘুরি করত, কিন্তু এখন আর এসব সে পরে না। সুন্দর সুন্দর কামিজ, 3 পিস পরে সুন্দর একটা ওড়না গলায় জড়িয়ে রাখে। তার বেশ মনে আছে জান্নাত আপু এমনভাবে তাদের বাসায় আসত। ফারাজ ভাই তখন আর চোখে আপুকে দেখত। এসব তার জানা। সে তো সবসময় ফারাজ ভাইকে চোখে চোখে রাখত। তার এত পরিবর্তন কি ফারাজ ভাই লক্ষ্য করেনি? সে যে আজ ফারাজ ভাইয়ের পছন্দের রং আকাশী রঙের একটা ওড়না গায়ে জড়িয়েছে, ভাই তো একবারও ফিরে তাকায়নি। ভাই ভাবছে সে মিথ্যে বলছে, কিন্তু মিথ্যে না। এতদিন এই ঘর তার অধীনে ছিল। খুব যত্ন করে ঘরটা গুছিয়ে রেখেছে। একটা জিনিস এখান থেকে ওখানে করেনি, তাও ফারাজ ভাই কিছু বুঝল না। এত বোকা তুমি ফারাজ ভাই। খাবার টেবিলে বসতেই দেখল বিরাট আয়োজন। সবাই একসাথে খেতে বসেছে। আরিফ হাসান, আরাফাত, শাহিনুর বেগম আর সারফারাজ। সারফারাজ খেয়াল করল অর্নিলা বসেনি। আগে কখনো এমনটা হয়নি। খাবার টেবিলে সবার আগে অনি বসত। ওকে খাবার বেড়ে না দেওয়া অবধি কেউ খাবার ছুঁতে অবধি পারত না। সেই মেয়ে আর সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সারফারাজ যেন দেখেও না দেখার ভান করছে। তৃপ্তি করে খেল সে। শাহিনুর বেগম গ্লাসে পানি ঢেলে দিয়ে বললেন, আরেকটু নাও সারফারাজ। না মা, পেট ভরে গেছে। অনেক খেয়েছি। অনেক খেলি কোথায়? খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে। অনেক দিন পর তোমায় হাতের রান্না খেয়ে মুখে রুচি ফিরেছে। শাহিনুর বেগম মুখ টিপে হাসলেন। আরাফাত শব্দ করে হেসে বলল, মা রান্না করেনি, বুড়ি রান্না করেছে। হকচকিয়ে উঠল সারফারাজ। হা করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আশপাশ চেয়ে দেখল অনি নেই। রান্নাঘরের গেছে। আরাফাত খাতের লোকমা তুলে বলল, এখন থেকে বুড়িই রান্না করে। খুব ভালো রান্না করে। আরিফ হাসান মলিন কণ্ঠে বলে উঠলেন, মেয়েটা বড় হয়ে গেছে। সারফারাজ অবাক কণ্ঠে বলল, এত পরিবর্তন কি করে? শাহিনুর বেগম বললেন, মেয়েদের পরিবর্তন হঠাৎ করেই হয় সারফারাজ। ওসব তুমি বুঝবে না। ওই তো অর্নিলা পায়েস নিয়ে এসেছে। একটু খেয়ে দেখো। পায়েসের বাটিটা সারফারাজের সামনে রাখা হল। সারফারাজ কিয়ৎকাল বাটির দিকে চেয়ে থেকে উঠে দাঁড়াল। বলল, আমার পেট পুরোপুরি ভরে গেছে মা। আর কিছু খেতে ইচ্ছে করছে না। কিন্তু ফারাজ। সারফারাজ দাঁড়াল না। চলে গেল ঘরের দিকে। অর্নিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে।
আরাফাত উঠে পায়েসের বাটিটা হাতে নিয়ে বলল, দে বুড়ি, আমি খাই। তোর রান্না করা পায়েসের টেস্ট সেই হয়। আরিফ হাসান ও তাল মিলিয়ে বললেন, মা আমায়ও এক বাটি দে। তোমার মিষ্টি খাওয়া বারণ মামা, তুমি খেতে পারবে না। দে দে, একটু খেলে কিছু হয় না। একদম না। যাও ঘরে যাও, একটু হাঁটাচলা করে ঘুমাতে যাবে। স্টাডি রুমে থাকবে না একদম। কাল মাঝরাতে তোমার ঘরের আলো জ্বলে থাকতে দেখেছি আমি। শাহিনুর বেগম বললেন, পাশেই তো শুয়ে থাকে। কোনো সময় উঠে যে স্টাডি রুমে চলে যায় সজাগ পাই না। হ্যাঁ গো, ওখানে এত রাতে কাজ কি তোমার? ঘুমাও না কেন? আরিফ হাসান জবাব দিলেন না। নিশ্চল চাহনিতে অর্নিলার মুখের পানে চেয়ে শুধালেন, মাঝরাতে তুই কি করছিলি মা? অর্নিলা জবাব দেয়নি। নিষ্প্রাণ দৃষ্টিতে চেয়ে রইল মামার মুখের দিকে। এই প্রশ্নের জবাব তার কাছে নেই। রাত তখন অনেক। সারফারাজ বিছানার এদিক থেকে ওদিক ঘুরপাক খাচ্ছে। তার ঘুম আসছে না। ওভাবে পায়েসের বাটি থেকে মুখ সরিয়ে ফেলা যেন মোটেও উচিত হয়নি। অর্নিলার খারাপ লেগেছে নিশ্চয়ই। কে জানে এমনটা সে কেন করল, কোন কারণে? বিছানা থেকে এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে। খুব পরিচিত লাগছে। হঠাৎ উঠে বসল। হাত দিয়ে বিছানা ছুঁয়ে দেখল। চমকে উঠল সে। অর্নিলা মিথ্যে বলেনি। রাতের পর রাত অনি এইখানেই ঘুমিয়েছে। তার অস্তিত্ব মিলছে। কিন্তু আজ রাতে অনি তার ঘরে ঘুমায়নি। সে বোধহয় ওই পাশের ঘরেই আছে। ঘর তো অনেক ছিল, তাহলে রাতের পর রাতেই ঘরে অনির থাকার কারণ কি? কেন করছে সে এমন? এমন আহ্লাদি করে পায়েস রেঁধে খাওয়ানো, ঘরোয়া মেয়ে হয়ে ওঠা, নিজের স্বভাব সাজগোজ সব বদলে ফেলা, এসব অনি কার জন্য করছে? তার জন্য? ব্যাপারটা সহজভাবে নিতে পারছে না সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ঘরে খানিকক্ষণ পায়চারি করে বের হয়ে গেল। বাড়ির সব আলো বন্ধ। বাবা স্টাডি রুমের আলোও বন্ধ। সারফারাজ একা একা ঘরে পায়চারি করছে। কি মনে করে রান্নাঘরের কাছে ঠেকল সে। আলো জেলে আশপাশ খুঁজতে লাগল। পায়েসের বাটি পাওয়া গেল। একটা চামচ দরকার। চামচে করে খানিকটা মুখে দিয়ে সামনে ফিরতে স্তব্ধ হয়ে দাঁড়াল সারফারাজ। ইতস্তত বোধ করতে লাগল সে। সামনেই অনি দাঁড়ানো। তার হাতে পায়েসের বাটি। মুখে চামচ অস্বীকার করার সুযোগ নেই। অনি অতি মিষ্টি স্বরে বলে উঠল, ফারাজ ভাই, কি করছেন? কি করব? দেখছিস না পায়েস খাচ্ছি। চেয়ার টেনে বসে পড়ল সারফারাজ। অর্নিলার ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। গ্লাসে পানি ঢেলে টেবিলের সামনে এসে রাখল। সারফারাজ গ্লাসে চুমুক দিয়ে বলল, হঠাৎ করেই এত খিদে লাগল, দেখছিলাম ফ্রিজে কি আছে। পায়েসের বাটিটাই চোখে পড়ল। তুই এত রাতে এখানে কি করছিস? অর্নিলা জবাব দিল না। চেয়ার টেনে বসে পড়ল। গালে হাত রাখল, দৃষ্টি মেলল ফারাজ ভাইয়ের দিকে। শুধালো, পায়েস কেমন হলো ফারাজ ভাই? কেমন আর হবে? যেমন হয় তেমনই হয়েছে। আমি রাঁধলাম যে। তো? মানুষ তো তুই। রান্না তো ভালোই হবে। গাল থেকে হাত সরিয়ে ফেলল। চোখ রাখল হাতের আঙ্গুলের উপর। চাপাস্বরে বলে উঠল, কিন্তু সবার হাতের রান্না তো এক হয় না ফারাজ ভাই। কি জানি অনি, আমার কাছে তো একই লাগে। দেখলি না, আজ তোর রান্না করা খাবার খেয়ে বলছিলাম মা রেঁধেছে। এত সূক্ষ্ম পরীক্ষা আমি পারি না। কিন্তু ফারাজ ভাই, তোমার কাজ তো এর চেয়ে সূক্ষ্ম। সেটা করবে কি করে? ফারাজ জবাব দেয় না। পায়েস ফুরিয়ে এসেছে। অর্নিলা উঠে দাঁড়িয়ে বলল, আর একটু দিব। সারফারাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। থমকে বলল, না। এই যে বললে খিদে পেয়েছে। মিটে গেছে। খেলাম তো। অতটুকুতে পেট ভরে গেল ফারাজ ভাই। সারফারাজ আবারও জবাব দেয় না। দুজনের সম্পর্কের মাঝে ভাঙ ন যেন সেই আগেই ধরেছিল। তার প্রভাব এখন মিলছে। সারফারাজ উল্টো পথে হাঁটা ধরে।
অর্নিলা চট করে বলে উঠল, আমি না এলে তুমি আরেকটু পায়েস খেতে, তাই না ফারাজ ভাই? বোধহয় খেতাম। কথাটুকু বলেই ফারাজ বের হয়ে গেল। চেয়ারটাকে শক্ত হাতে ধরে নিশ্চুপ হয়ে গেল। তার চোখের পাতা কাঁপছে। টিপ টিপ করে চোখের পানি গড়িয়ে পড়ল। ফারাজ ভাই ওভাবে না বললেও পারত, না হয় মিথ্যেই বলে দিত। এত সত্য বলার কি ছিল? ফারাজ কি ইচ্ছে করেই তাকে কষ্ট দিচ্ছে? কেন দিচ্ছে এই কষ্ট? কি অপরাধ তার? তুমি মনে রেখো ফারাজ ভাই, আমি তোমার সাথে আর কথা বলবো না। যে এভাবে বারবার আমায় কষ্ট দেয় তার সাথে আমি কথা বলি না। তোমার সাথেও বলবো না, দেখে রেখো তুমি। চোখের পানি মুছে ছুটে চলে গেল ঘরের দিকে। আড়াল হয়ে দাঁড়ালো কেউ। সূক্ষ্ম চোখে পরক করে যাচ্ছে। আশপাশ কেউ দেখেনি তো আবার। 2 পা পিছিয়ে গেল। ফারাজ ভাই আর অনির মধ্যে কি হয়েছে? তার সম্পর্ক ভালো চলছে না, চলার মতো না। যখন তাদের সম্পর্ক গড়েছিল তখন অর্নিলা বুঝত না সম্পর্কের মানে। এখন যখন বুঝতে পারছে তখন মনে হচ্ছে ফারাজ ভাই পিছিয়ে যাচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! এই মানুষগুলো এমন কেন? পরদিন সকালবেলা সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেল সারফারাজ। ফিরতে ফিরতে 8:30 বাজল। ঘরে ঢুকেই ভ্রু কুঁচকে ফেলল। বিছানা গোছানো। গোসল সেরে কোন জামাটা পরবে সেটাও ইস্ত্রি করে বিছানার উপর রাখা। এত কিছু কে করেছে? মা? না, মনে হচ্ছে অর্নিলা। একটা চিরকুট রয়েছে পাশে। সারফারাজ সেটা তুলে নিল। স্পষ্ট হাতের লেখা। চেনা চেনা লাগছে। অনি লিখেছে, ফারাজ ভাই, জলদি তৈরি হয়ে নিচে আসুন। আপনার জন্য গরম গরম পরোটার সাথে হাঁসের মাংস রান্না করেছি। ভালো করে গোসল সেরে আসবেন। আর হ্যাঁ, আজ সেভ করবেন। পুরো মুখ আপনার গোছা গোছা দাড়িতে ভরে গেছে। বিশ্রী লাগছে। আপনি তো সুদর্শন ফারাজ ভাই। তাহলে চলাফেরা এমন বিশ্রী কেন? আগে তো এমন ছিলেন না। বড্ড বদলে গেছেন। সারফারাজ চিরকুটটা পকেটে ঢুকিয়ে ফেলল। ধীর স্বরে বলল, আমি বদলাইনি অনি। তুমিই বদলে গেছ। জামাকাপড় হাতে নিয়ে চলে গেল বাথরুমের দিকে। এদিকে অর্নিলা আজ মহাব্যস্ত। তার কাজকর্ম যেন শেষ হচ্ছেই না। এত ভোরে উঠে মেয়েটা কত কাজ করে ফেলল। বিস্মিত হয়ে চেয়ে আছে আরিফ হাসান। এক হাতে সব কাজ সামাল দিচ্ছে মেয়েটা। তার ছোট মেয়েটা বড় হয়ে গেছে। সারফারাজ ফ্রেশ হয়ে নিচে নামল। 2টো চায়ের কাপ রেখে গেল সিধু। সারফারাজ চায়ের কাপে চুমুক দিল। আরিফ হাসান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, মা, চাটা খুব ভালো হয়েছে। সারফারাজ কপাল কুঁচকাল। চায়ের কাপের দিকে তাকিয়ে চুমুক দিল। না, এই চা তো অর্নিলা বানায়নি। কেমন সন্দেহ হচ্ছিল। অর্নিলা হেসে জবাব দিল, আমি চা বানাইনি মামা। সারফারাজের মুখের উপর থেকে বিচলিত ভাবটা চলে গেল। ঠোঁটের কোনায় বোধহয় হাসির চিহ্ন দেখা গেল। সত্যিই কি তাই? আরাফাত এসে হাজির হল। শাহিনুর বেগম ও হাতে হাতে কাজ করতে লাগলেন অর্নিলার সাথে। সকালবেলা তিনি গিয়েছিলেন গাছে পানি দিতে। ছাদের একপাশে হঠাৎ করেই বাগান করার শখ উঠেছে তার। এই শখ কতদিন থাকে সেটাই দেখার বিষয়। অর্নিলার হাতের রান্না খেয়ে সকলে প্রশংসা করছে। একমাত্র সারফারাজ নিশ্চুপি খেয়ে যাচ্ছে। অর্নিলার উৎসুক আঁখি দুটি খুব অস্থির হয়ে উঠেছে। সারফারাজ তার মুখের দিকে ফিরে তাকাল না অবধি। হঠাৎ আরাফাত বলে উঠল, ভাইয়া, আজ তোমায় দেখতে খুব ফ্রেশ লাগছে। মনে হচ্ছে বয়স কমে গেছে। শাহিনুর বেগম অস্থির হয়ে উঠলেন। বললেন, এ কি কথা? ওর বয়স বেশি ছিল কবে? কুসংস্কারী তার মন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। অনির চোখে এতক্ষণে পড়ল। সত্যিই তো তাই। ফারাজ ভাই দাড়ি কামিয়েছে। তাকে এখন ঠিক আগের ফারাজ ভাইয়ের মতোই লাগছে। শুধু মুখটা আগের চেয়েও গম্ভীর, সাথে চোখ দুটো। না হলে সব ঠিক আছে।
হঠাৎ কলিং বেল বেজে উঠল। কেউ এলো নাকি? সিধু দরজা খুলল। ফরহাদকে দেখা গেল। সারফারাজ খাবার ছেড়ে উঠে গেল। জড়িয়ে ধরল ফরহাদকে। তার পিঠ চাপড়ে ফরহাদ বলে উঠল, আরে আমাদের ডাক্তার সাহেব চলে এসেছে। এমবিবিএস পাশ করা ডাক্তার। সারফারাজ হেসে উঠল। অর্নিলা স্পষ্ট দেখল ফারাজ ভাই হাসছে। তার হাসি অন্যরকম, একদম সতেজ দেখাচ্ছিল তাকে। মুখের মধ্যে গাম্ভীর্য ভাবটা আর নেই। অনি দেখতেই লাগল। মুগ্ধতা এসে ঘিরে ধরল তাকে। সচরাচর ফারাজ ভাইকে হাসতে দেখা যায় না। ফরহাদ ভাইয়ের সাথে থাকলেই হাসতে দেখা যায়। আরও একবার হাসতে দেখেছিল খুব। তখন সে খুব ছোট। অনির বেশ মনে আছে, সেদিন একটা লাল টপস পরা ছিল সে। জান্নাত আপু কি একটা বলে খিলখিলিয়ে হাসতে লাগল। তখন হাসল ফারাজ ভাইও। অনি অবাক হয়ে দেখতে লাগল। ফারাজ ভাইকে খুব একটা হাসতে দেখা যেত না। কেমন একগুঁয়ে থাকেন সবসময়। সেই ফারাজ ভাই হাসছে। কিন্তু তখন অনির বিরক্ত লাগতে শুরু করল। কারও তো জান্নাত আপুর এমন আহামরি কিছু বলেনি যে ফারাজ ভাই হাসবে। তখন তার হাসি বোকার মতো লাগল। সেই থেকেই ফারাজ ভাই তার কাছে বোকা। অনেক বোকা। নাস্তা করেছিস? করব বলেই তো এলাম। শুনলাম অনি নাকি হাঁসের মাংস রান্না করেছে। আমায় ফোন করে বলতেই ছুটে এলাম। আমাদের অনি কিন্তু ভালো রাঁধে। ফরহাতের প্রশংসা শুনে মুচকি হাসল অনি। সারফারাজ তাল মিলিয়ে বলল, হ্যাঁ, ভালোই রাঁধে। এই বাচ্চা যে কোনোদিন রেঁধে খাওয়াবে সেই ভাবনা মাথাতেই আসেনি। আরিফ হাসান বিরক্তি স্বরে বলে উঠলেন, আহে কি কথা? আমার মা সব কাজ করতে পারে। দেখি মা অর্নিলা, ফরহাদকে নাস্তা দাও। দেই মামা। ফরহাদ ভাই বসেন। দেখি বসেই পড়ি। না খেয়ে অনেক তাড়াহুড়োয় এসেছি। খাওয়া দাওয়া শেষে তোর সাথে জমিয়ে আড্ডা হবে। সারফারাজ একগাল হেসে পাশে বসে পড়ল। অর্নিলা ফরহাদকে নাস্তা দিল। সারফারাজ পরোটা প্রায় শেষের দিকে। ভাবল ফারাজ ভাইকে আরেকটা পরোটা সাধবে। আবার সবার সামনে না না করে দেয়। তখন বড্ড কষ্ট পাবে সে। অনেক ভয় ভয় জিজ্ঞেস করল, ফারাজ ভাই, আরেকটা পরোটা দিই? দে। অর্নিলা হেসে উঠল। একটা না দুটো পরোটা তুলে থালায়। হাঁসের মাংস নিয়ে এলো আবারও। ফারাজ ভাই আর ফরহাদ ভাই খেতে খেতে গল্প শুরু করেছে। ফরহাদ সিগারেট ধরাল। সারফারাজ নাককুচকে বলল, এসব খাওয়া এখনো ছাড়তে পারলি না তুই? ফরহাদ হাসল। অমায়িক তার হাসি। সারফারাজ বিরক্তি স্বরে বলে উঠল, তোর প্রেমিকা কি বারণ করে না তোকে? কি সারাদিন এসব খেয়ে খেয়ে রার দিকে চলে যাচ্ছিস? আমাকে তার নাম্বার দিয়ে যাবি, আজই কথা বলে তোর এসব বন্ধ করাবো। কাকে বলবি? কাকে বলবো মানে? ওই তো তোর ওই নায়িকা। কে? নায়িকা? হ্যাঁ, নায়িকাই বটে। তবে আমি কখনো তার নায়ক ছিলাম না সারফারাজ। আমি তো ছিলাম তৃতীয় পক্ষ। কখন যে তৃতীয় পক্ষ হয়ে গেলাম সেটাও টের পেলাম না। কথাগুলো শোনা মাত্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সারফারাজ। তার পুরো শরীর ঝনঝন করে কেঁপে উঠল। ফরহাতের আচরণ তাকে অবাক করে তুলছে। ফরহাদ সিগারেট মুখে দিতেই ধোঁয়া ছাড়ল। সেই ধোঁয়া শূন্যে উড়ে গেল। তার দিকে ফিরে আচমকা হাসল। এই হাসি কষ্ট লুকানোর চেষ্টা করছে মাত্র। সফল হল না। সারফারাজের মনে হল সে নিজেকে দেখছে। ঠিক কয়েক বছর আগে এখানে বিষণ্ণ মনে দাঁড়িয়েছিল সে। বলেছিল কাঁদবে না, সে কাঁদেনি। অথচ তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। জান্নাত তখন কবুল বলে অন্য ঘরের ঘরণী হয়ে গেছিল। অথচ সে কথা দিয়েছিল বিয়ে শুধু তাকেই করবে, শুধুমাত্র তাকে, আর কাউকে না। কিন্তু জান্নাত কথা রাখেনি। বোকার মতো বিশ্বাস করে ঠকতে হয়েছিল সারফারাজকে। সে বহু পুরনো কথা। টিনেজার বয়সে নতুন নতুন প্রেম আবেগ ভর্তি হয়।
তাই বোধহয় সেই প্রেমের কথা এখনো ভুলতে পারেনি। তবে কষ্টটা ভোলা গেছে, আর ভুলে যাওয়াই উচিত। সে তো এখন তার না, অন্য কারো। কিন্তু ফরহাতের কি হলো? যখন ওর প্রেম হয়েছিল তখন সে টিনেজার মোটেও ছিল না। এরপরেও প্রেমটা টিকল না তাদের। ফরহাদ হালকা কেশে বলা শুরু করল, তেমন কিছু না সারফারাজ। আমি বেকার, ওর মা বাবা আমায় মেনে নেয়নি, তাই সে অন্যের হাত ধরে চলে গেছে। তুই তো বোঝাতে পারতি। আমি বুঝাইনি বলছিস? ওর পা দুটো জড়িয়ে ধরেছিলাম, শুধু সময় চেয়েছিলাম। ও দেয়নি আমায়। আমার মা বাবার তো কম ছিল না ফারাজ, তারাও রাজি ছিল এই বিয়েতে। তবুও এটা হলো না। কেন হলো না বলতো? সারফারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আকাশের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। ফরহাদ সিগারেট টানছে তখনও। সারফারাজ বলে উঠল, কারণ সে তোকে চায়নি। আমরা বোকা, তাদের চেয়ে বসি যারা কখনোই আমাদের চায়নি। চাইলে মানুষ কি না পায়? চাইতে তো হজ বিধাতার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমরা দুভার্গা। শুধু একপাক্ষিকভাবে আমরাই চেয়ে গেলাম, আমরাই ভালোবেসে গেলাম। ওরা কখনো আমাদের চায়নি, কখনো না। শেষবারের মতো সিগারেট টান দিয়ে নিচে ফেলে দিল ফরহাদ। হেসে উঠে বলল, আমি তোমায় চেয়েও পাইনি আর তুমি আমায় পেয়েও চাইলে না। আফসোস হয় না তোমার প্রিয়? প্রিয়? হেসে উঠল সারফারাজ। ফরহাদ লজ্জায় ঠোঁট কামড়ে ধরল। দুই হাতে পিঠ চাপড়ে বলল, এখনো প্রিয় বলছিস কোন সুখে? মিথ্যে আশা এসব ফরহাদ, সব মিথ্যে। এই প্রেম, ভালোবাসা সবকিছুই মিথ্যে। সত্যিই কি তাই? বাঁচার জন্য কি ভালোবাসার দরকার হয় না? আচ্ছা ফারাজ, তুই তো প্রায় ডাক্তার হয়ে গেছিস। মৃত্যু দেখিসনি? কত মানুষ তো মরে যায়, তাদের চোখে রার আগে বেঁচে থাকার সুখ দেখতে পাসনি? কতটা ব্যাকুল হয়ে তারা বাঁচার জন্য ছটফট করে দেখিসনি? সারফারাজ চুপসে গেল, তার অন্তর চুপসে গেল ভয়েতে। ভালোবাসা, হায় সেটা বড় করুণ কথা। খুশিতে কেউ ভালোবাসার নাম নেয় না। এই তো কয়েকদিনের আগে কি ছটফট করেই রা গেল লোকটা। রার আগে একটি মানুষকে দেখার জন্য কেবল ছটফট করছিল। মৃত্যু পথযাত্রীকে পানি খাওয়াতে হয়, আল্লাহর নাম নেওয়াতে হয়, অথচ সে তার প্রিয়তমার নাম নিতে ব্যস্ত। পাশে দাঁড়ানো ছেলেটা কেঁদে চলছে। শার্টের মধ্যে চোখের জল মুছে আবারও কাঁদতে কাঁদতে বলল, শালা রার আগেও ওই মায়ের নাম নিতে হয় তোর? ওই কখনো ভালোবাসছিল তোরে? ভালোবাসলে কি তোরে ছাইরা চইলা যাইত? 6 বছরের সংসার তোগো, এই 6 বছরে যেই মা তারা চিহ্ন তোরে ভালোবাসতে পারে নাই, আজ কেমনে ভালোবাসব? ফারাজ অবাক হয়ে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে। তার দলের সবাই শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যতটুকু সম্ভব শরীরের ভিতর থেকে বের করা গেছে। তবুও লোকটা বাঁচবে না। তার 6 বছরের সংসার ভেঙে সে অন্যজনের হাত ধরে চলে গেছে। 6 বছরের ভালোবাসা নিমিষেই ধূলিসাৎ। এরপরেও ভালোবাসার নাম সে নেয় কি করে? নারী মানেই ছলনাময়ী। তারা অনেক ছল করতে জানে। তার শিক্ষা হয়ে গেছে তাদের দেখতে পেয়ে। কম তো দেখল না। এই যে ফরহাদ, কম ভালোবাসত? কতই না স্বাদ ছিল তার। ভালো, শিক্ষিত ছেলে, অথচ বলল কি? বেকার। হাস্যকর। তার মা বাবার যা আছে তা দিয়েও তাদের আরামে বছর চলে যেত। কিন্তু সেই তো চাইল না। চাইলে কি আর পেত না? কি অভাগী তারা! এই ভালোবাসার স্বাদ কি না খুঁজতে গেছে অন্য পুরুষের মনে? সত্যিই কি পাবে? হাত কাঁপবে না তাদের, মন কাঁদবে না। শরীরের স্বাদ কি সব? মনের স্বাদ বলে কিছুই কি নেই? মনের কি দাম নেই? এই যে হৃৎপিণ্ডের প্রতিটা ধ্বনি মিনিটে মিনিটে তার নাম উচ্চারণ করে, এই বা করবে কজন? ফরহাদ বোধহয় কাঁদছে। ছেলেদের কাঁদলে বিশ্রী লাগে, কিন্তু ফরহাদকে দেখে মায়া হচ্ছে সারফারাজের। ওর কান্না মেয়েদের মতো।
ঠোঁট চেপে আছে, কান্না ধরে রাখতে পারছে না। কেঁদেই দিল। সারফারাজ তার পিঠে হাত বুলালো। বলল, ফরহাদ, সত্যি ভালোবাসা কখনো মিথ্যে হয় না। আমাদের তাদের ভালোবাসা উচিত যে আমাদের ভালোবাসে। এই পৃথিবীতে কেউ তোকে ভালোবাসে না এমনটা হতেই পারে না। আড়াল হয়ে দেখ, দেখবি কেউ ব্যাকুল হয়ে খুঁজছে তোকে। তোকে ভালোবাসি বলার জন্য সে ছটফট করছে। তোর এই অশ্রুর দাম ওই অভাগী দিবে না। যে ভাগ্যবতী দেবে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। দেখবি সব ভালো। ফরহাদ সামলে উঠল দ্রুত। চোখ মুখ মুছে আকাশের দিকে তাকিয়ে রইল। মিনিট দুয়েক পর বলে উঠল, অনি আসছে। ফারাজ চমকে উঠল। ছাদের দরজার দিকে চেয়ে রইল একদৃষ্টিতে। সত্যি সত্যি সেখানে অনির আগমন। ফারাজ অবাক হল। এটা কি কাকতালীয় না? ফরহাদ সত্যিই বুঝতে পারল অনির উপস্থিতি। কি আশ্চর্য! সে বাদে সবাই যেন অনিকে বুঝতে শুরু করেছে। অনি এলো আবার চলেও গেল। এসেছিল চা দিতে। ফরহাদ ফুরফুরে মেজাজে চায়ের কাপে চুমুক দিল। বেশ চা বানিয়েছে মেয়েটা। সারফারাজ চায়ের কাপে চুমুক দিয়ে মাথা নাড়ল। ফরহাদ বলে উঠল, কি ভাবছিস এত? আর শহরে ফিরছিস কবে? এই তো কিছুদিন। তা অনিকে নিয়ে যাচ্ছিস তো? অনি? কেন? অনিকে নিয়ে আমি কোথায় যাব? কেন? তোকে কেউ বলেনি? অনিকে তো শহরের ভার্সিটিতে ভর্তি করাবে। সাথে আরাফাতকেও। সারফারাজ ভ্রু কুঁচকে ফেলল। চায়ের কাপ নামিয়ে রেখে বলল, অনিকে ভার্সিটিতে ও পড়াবে? পড়াবে না কেন? মেয়েটা পড়াশোনায় কত ভালো। আর আমাদের বংশের কোন মেয়ে কম পড়াশোনা করেছে? তোর মাও তো এমবিএ পাস। আমার মাও তাই। অনি সেটা তো করবে। সারফারাজ কি জানি ভাবল। পরক্ষণে মাথা দুলিয়ে বলল, তাই তো। হ্যাঁ, তাই। শহরে গেলে তোর সাথে ছাড়া আর কোথায় থাকবে? সেসব আলাপ পড়ে সারা যাবে। তুই বল। মন ঠিক আছে এবার? ফরহাদ একগাল হেসে জবাব দিল, মন আবার ঠিক বেঠিক। সে তো হুট করেই খারাপ হয়ে ভালো হয়ে যায়। ও তো সব ধরতে হয় নাকি? বাদ দে তো। সারফারাজ এই প্রসঙ্গ বাদ দিয়ে দিল। অথচ অন্য প্রসঙ্গ থেকে মন সরাতে পারছে না। সত্যিই কি অনি তার সাথে শহরে যাবে? তারা একসাথে থাকা শুরু করবে? কেমন অন্যরকম লাগছে। এই প্রসঙ্গ আর উঠেনি। দিন ভালোই কেটে যাচ্ছিল। সারফারাজের শহরে যাবার দিন ঘনিয়ে আসছে। একদিন আরিফ হাসান তাকে ডেকে পাঠালেন। বললেন, অনিকে তোমার সাথে করে নিয়ে যাও। আমার সাথে করে? অবাক হচ্ছ নাকি? একদিন তো তুমিই বলেছিলে তোমার স্ত্রীর দায়িত্ব একমাত্র তোমার। নাও এবার দায়িত্ব পালন করো। ভালো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। দেখো, ঠিকমতো খেয়াল রেখো ওর। কথাগুলো বলে বাবা চোখ সরিয়ে নিলেন। এর অর্থ এটাই তার শেষ কথা? সারফারাজ কিছু জিজ্ঞেস করল না। কেমন একটা ঘোরের মতো থেকে গেল। বেরিয়ে এলো ঘর ছেড়ে। বাইরে এসে দেখল অনি ছোটাছুটি করছে। তার হাতে আচারের বোয়াম। চামচে করে একটু আচার সে খিচুড়ির প্লেটে দিল। এই খিচুড়ি সে নিশ্চিত তার জন্যই বাড়ছে। ফারাজ নিশ্চিত হয়ে রইল, অর্নিলা এখন এসে বলবে, ফারাজ ভাই আসেন। আপনার জন্য খিচুড়ি রেঁধেছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। অর্নিলাকে সাথে নিয়ে সারফারাজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। বের হবার পথে শাহিনুর বেগমের মুখ দেখা যাচ্ছিল না। কাঁদতে কাঁদতে তিনি অস্থির। আরিফ হাসান শক্ত মানুষ। তিনি একদৃষ্টিতে সারফারাজের দিকে তাকিয়ে থেকে বললেন, ওর খেয়াল রাখবে কমা, ঠিক যেভাবে আমি রেখেছিলাম। ও আমার মেয়ে। নিজের বউ মনে করে না, আমার মেয়ে মনে করে ওর খেয়াল রাখবে সারফারাজ। সারফারাজ মাথা দুলিয়ে সম্মতি দিল। ফরহাদ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। সব শয়তানি বুদ্ধি ওর। শ্রেয়মী আর রুদমিলা তারাও এসে হাজির। আরাফাত দুই হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে হাসছে। হেসে হেসে বলছে, যা তোরা। আমিও আসছি। বেশিদিন তো আর বাকি নেই। অর্নিলার অশ্রুসিক্ত আঁখি দুটি নামিয়ে রাখল। ব্যাগপত্র সব গাড়িতে তুলছে সিধু।
ট্রেন অবধি তাদের এগিয়ে দিয়ে আসবে। সারফারাজ গাড়ির দরজা খুলল। অর্নিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আরাফাত এগিয়ে আসতেই অস্ফুট স্বরে বলে উঠল, আমি যাব না। আরাফাত তার হাত আগলে ধরল। ফিসফিসিয়ে বলল, কেন যাবি না রে বুড়ি? গেলে তো ভালোই হবে। তোর ভালোবাসার মানুষকে তুই একা পাবি, আলাদা করে পাবি। ভালোবাসতে পারবি। এটাই তো সময়, নিজের ভালোবাসা এবার তাকে বুঝিয়ে দে। আর কতকাল একপাক্ষিক ভালোবেসে যাবি? দৃষ্টি মেলে চাইল অর্নিলা। চোখের পাতা কাঁপছে। কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আরাফাত হাসছে। এই ছেলেটা সম্পর্কে তার দেওর হয়, সে হয় তার ভাবি। বলে ভাবি নাকি দেওরকে আগলে রাখে, অথচ তার দেওর তাকে আগলে রাখছে। আরাফাত তার দেওর না, নিজের আপন ভাই, সবচেয়ে কাছের বন্ধু। অর্নিলার মনের সব কথা তার নখদর্পণে। আরাফাত ধমকের সুরে বলল, দেখি, চল উঠত গাড়িতে। পেছনে থেকে ছোট ফুফু বলে উঠলেন, এ কি? দেওর ভাবিকে মক দিচ্ছে। অর্নিলা তো সম্পর্কে বড় হয় তোমার আরাফাত। শাহিনুর বেগম বলে উঠলেন, ওসব সম্পর্ক ওদের মাঝে নেই ভাবি। দুজন ছোট থেকে একসাথে বড় হয়েছে। এসব সম্পর্কের টানাপোড়েন ওদের মাঝে আনবেন না। তা বললে কি করে হবে? সম্পর্কে বড় মানে বড় ওখানে। থামিয়ে দিল বড় ফুফু। তিনি গম্ভীর মুখে চেয়ে আছে সারফারাজের দিকে। সে এসেছে শুনে তাড়াহুড়ো করে বিদেশ থেকে এসেছে আজ 3 দিন। এর মধ্যেই সারফারাজ চলে যাচ্ছে। কথা হলো না ঠিক করে। আরিফ হাসান এগিয়ে গেলেন। অর্নিলা তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরাফাত তাকে ধরে নিয়ে গাড়িতে বসাল। ফরহাদ এগিয়ে এসে বলল, আমি যাচ্ছি ওদের ছেড়ে দিয়ে আসতে। আরাফাত তুই যাবি? 2 কদম পিছিয়ে গেল আরাফাত। মাথা দুলিয়ে জবাব দিল না। আরিফ হাসান পেছনে ঘুরলেন। তিনি আর পারবে না। হয়তো আরও এগিয়ে দিয়ে আসতে গিয়ে অর্নিলাকে বাসায় ফেরত নিয়ে আসবেন তিনি। নিকুঞ্জ নিবাস এর দিকে ফিরে চাইলেন। এই বাড়িটা এখন নিশ্চুপ হয়ে গেল। এখন আর কেউ বাড়ির ছাদে ছোটাছুটি করবে না। আর কেউ তাকে ঔষধের কথা মনে করিয়ে দিবে না। রাত জেগে থাকত বলে বকা দেওয়ার মতো কেউ রইল না। তিনি বোধহয় একা হয়ে গেলেন। শাহিনুর বেগম এগিয়ে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামছে না তার। আরাফাত তাকে ধরে রাখলেন। সবাইকে কাঁদিয়ে দিয়ে অর্নিলা আর সারফারাজ চলে যাচ্ছে। কে জানে, হয়তো এখান থেকে নতুন শুরু তাদের। ফরহাদ দুজনকে ট্রেন অবধি পৌঁছে দিল। অর্নিলা মন খারাপ করে কেবিনের মধ্যে বসে আছে। ফারাজ বাইরে দাঁড়িয়ে ফরহাতের সাথে, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। ফরহাদ মুচকি মুচকি হেসে ফারাজের ঘাড়ে হাত রাখল। বলে উঠল, বুঝলি, এরপর টানা 2-3 বছর পর হাজির হবি। জোড়ায় আসবি না খবরদার। সাথে আরও একজনকে নিয়ে আসবি। তোর আজেবাজে কথা রাখো তো ফরহাদ। আজেবাজে কথা? সত্যি, তোর মনে হয় তুই সবার মতো আমাকেও বোকা বানাতে পারবি? শোন ফারাজ, আর কেউ পারুক আর না পারুক, এই ফরহাদ কিন্তু ফারাজের মনের কথা ভালো বুঝতে পারে। আমি জানি তোর মনে কি চলছে। আরে আমরা রক্তে মিশে আছি। ফারাজ চোখ ঘুরিয়ে তাকাল। ফরহাদ বলে উঠল, কিন্তু সাবধান বাদরার। বাচ্চা মানুষ তো। বাচ্চা মানুষ? কে বাচ্চা? অনি। ও অনেক বড় হয়ে গেছে এখন, তুই হয়তো দেখে বুঝতে পারছিস না, নয়তোবা না বোঝার ভান করছিস। এজন্যই বোধহয় ফারাজ ভাইয়ের তরস হয়েছে না। কি সব কথা বলছিস ফরহাদ? আমি এখনো অনিকে পুরোপুরি বিশ্বাস করি না। আফটার অল ও শামশের শিকদারের মেয়ে। ওদের বংশের কাউকে বিশ্বাস করতেই আমায় ভয় করে। ফরহাদ হালকা কাশল। খানিকটা সিরিয়াস মুড নিয়ে বলে উঠল, তুই লিখে রাখো। আমি বলে দিচ্ছি, অনি একদম তেমন নয়। তুই এখনো ওকে চিনতে পারিস না। যেদিন পারবি, সেদিন খুশিতে পাগল হয়ে যাবি। তোর চাইতে কেউ আর বেশি ভালোবাসতে পারবে না ওকে। ফারাজ কথা বাড়াল না। ওর সত্যিই ভীষণ ভয় করে।
একবার ঠকেছে, বারবার কতে মন চায় না। তাও বিশ্বাস করতে ইচ্ছে করছে, ভালোবাসতে ইচ্ছে করে। এই ইচ্ছে এতদিন দমিয়ে রেখেছিল, এখন রাখবে কি করে? অনি তো এখন তার সাথেই থাকবে, তারা দুটি মানব এখন একসাথেই এক ছাদের নিচে থাকতে শুরু করবে। সে কি চাইলেও পারবে অনিকে এড়িয়ে চলতে? তার মন মানবে তো? ফরহাদ ট্রেনের মধ্যে ঢুকে বলল, যাই, অনিকে একবার শেষ বিদায় দিয়ে আসি। ট্রেন ছেড়ে দিবে তো? সারফারাজ দাঁড়িয়ে ভাবছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। ভাবনার যেন শেষ হচ্ছে না। ট্রেন ছেড়ে দিল। মোহনগঞ্জ এক্সপ্রেস থেকে ট্রেন ছুটছে ঢাকার উদ্দেশ্যে। রাতের এই অন্ধকারে বাইরের দৃশ্য দেখা বেজায় মুশকিল। অর্নিলা চোখের পানি মুছে জানালার দিকে চেয়ে রইল। দূরের বাড়িগুলোয় আলো জ্বলছে। চিকচিক সেই আলোর একটু ঝলকানির দেখা মিলছে। সারফারাজ নেই অনেকক্ষণ। অর্নিলা বাইরে চেয়ে দেখল। এক জায়গায় এতক্ষণ বসে থাকার স্বভাব তার নেই। উঠে দাঁড়াল সে। দরজার সামনে এসে বের হতেই কারো পা চোখে পড়ল। মুখ তুলে তাকাল। ফারাজ ভাই। বুকটা ধক করে উঠল তার। শরীর শিউরে উঠল। দরজার জায়গাটুকু হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। মুখ উঁচু করে চোখ মেলে চেয়ে আছে। দৃষ্টি নামছে না। ফারাজ ভাইয়ের অনেক কাছে দাঁড়িয়ে সে। কতদিনের অপেক্ষার পর, কত রাতের ভাবনার পর এভাবে যে দাঁড়িয়ে হিসেব করেনি। আবছা স্বপ্নে দেখা কল্পনাগুলো যেন বাস্তব হতে বেশি দেরি নেই। কতদিনের স্বপ্ন তার ললাটে এসে ঠেকবে ফারাজ ভাইয়ের ওষ্ঠাজোড়া। বক্ষে টেনে নিবে ফারাজ ভাই। বাহুদবুরে আটকে রেখে দিবে তাকে। কতই না স্বপ্ন তার। চোখে চোখ পড়তেই বিদ্যুতের ন্যায় সরে গেল ফারাজ ভাই। চোখ নামিয়ে ফেলল অর্নিলা। ফারাজ ভাই বলে উঠল, কোথায় যাচ্ছ অনি? কোথাও না ফারাজ ভাই। এই একটু হাঁটতে বের হলাম। হাঁটা লাগবে না অনি। অনেক রাত, ভিতরেই থাকো। আচ্ছা। উল্টো ফিরল অনি। সারফারাজ কি মনে করে বলে উঠল, আচ্ছা চলো হেঁটে আসি। অনি চমকে উঠল। ফারাজ ভাইয়ের মনে একসাথে কত কিছু যে থাকে সে বুঝে উঠতে পারে না। দুজনেই একসাথে একটু বেরুল। একদম শেষের মাথায় দরজার কাছে এসে দাঁড়াল। চল, নয়তয় ট্রেন থেকে বাইরে ও কি মারল অর্নিলা। তৎক্ষণাৎ তার বাহু ধরে নে সরিয়ে আনল সারফারাজ। ধমকে স্বরে বলল, পাগল হলি নাকি? এভাবে উকি দেবার কি আছে? পড়ে গেলে আর শরীরের কিছু যে পাওয়া যাবে নাকি? অনি মুখ চেপে হেসে উঠল। ভ্রু কুচকে ফেলল ফারাজ। সে হাসির কিছু বলেনি। তবুও এই মেয়েটা হাসছে। আশ্চর্য। ফারাজ ভাই এখনো হাত ছাড়েনি। অদ্ভুত অনুভূতি হচ্ছে। ধরফর করছে তার হৃদয় খানি। সারফারাজ এবার হাত ধরে টেনে বলল, হয়েছে, আর হাঁটা লাগবে না। চল। ফারাজ ভাই। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার কিছু হব না। আমি তো রতে আসিনি। কেবিনে এসেই হাতটা ছেড়ে দিল। অর্নিলা বিছানায় জোরসড়ো হয়ে বসে বলল, ফারাজ ভাই, আপনি পেয়েছেন। পাবেন না। আপনি তো ডাক্তার মানুষ। কত মানুষের মৃত্যু দেখবেন। আমার মৃত্যুতে ভয় পেলে চলবে? ডাক্তাররা সবার মৃত্যু সহ্য করতে পারে অর্নিলা। এগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে পড়ে, কিন্তু কাছের মানুষগুলোর মৃত্যু তারাও সহ্য করতে পারে না। কারণ দিনশেষে তারাও মানুষ। হৃদয় তাদেরও থাকে। অনি একগাল হেসে বলল, তাহলে বলুন ফারাজ ভাই, আমিও আপনার অনেক কাছের। সারফারাজ চেয়ে দেখল অনি হাসছে। কথাগুলো বলার আগে ভাবেনি, এখন ভাবতে হচ্ছে। অনেক গভীর কথাই বলে ফেলেছে সে। রাত তখন অনেক গভীর। এই ছোট বিছানার উপর কোনোভাবে গুটিসুটি মেয়ে শুয়ে আছে অর্নিলা। সারফারাজ দরজার সামনে থেকে অনিকে দেখছে। খোলা জানালা থেকে বাতাস আসছে তীব্রত্রে। অনি কাঁপছে। ওর বোধহয় শীত লাগছে। সারফারাজ এগিয়ে গিয়ে জানালা বন্ধ করল। এবার সাদা রঙের একটা লাইট জ্বলছে মাথার উপর। ঘরটা বোধহয় কাঁপছে।
ঝাঁকুনি খাচ্ছে সারফারাজ, তার পুরো শরীর নড়ছে অথচ নড়ছে না তার দৃষ্টি। চোখ অন্যদিকে ফিরছে না, এক দৃষ্টিতে সেচে আছে অনির দিকে। এই মেয়েটার আকর্ষণ প্রবল অনেক। ফারাজ সেটা এড়িয়ে চলতে পারে না। সে আরও এগিয়ে গেল। অনেক কাছে সে, অর্নিলার অনেক কাছে। মাথা উপর করে অনিকে দেখছে। চুলগুলো সুন্দর করে বেনুনি করা, ছোট ছোট চুলগুলো কপালে জড়ো হয়ে আছে। সারফারাজ হাত দিলাম, সেগুলো সরিয়ে দিল। তার হৃৎস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সে বুঝতে পারছে সে প্রেমে পড়ে যাচ্ছে, ভালোবেসে ফেলছে অনিকে। কিন্তু এই ভালোবাসা থাকবে তো চিরকাল? চিরকাল রইবে তো এই ভালোবাসার মুগ্ধতা? আচমকা চুমু খেল অনির কপালে। তার হৃৎস্পন্দন এবার বোধহয় একটু শান্ত হল। ঘন ঘন শ্বাস নিচ্ছে সে। এতক্ষণ ধরে যেমনটা অনুভব করছিল এখন আর তেমন লাগছে না। মনের উপর থেকে কোন এক ভার যেন সরে যাচ্ছে। তার মন, হৃদয়, আত্মা তাকে বলছে ভালোবাসতে। এই ভালোবাসায় তারা তৃপ্ত। অনি চোখ মেলে তাকাল। ঘুমটা যেন হঠাৎই ভেঙে গেল। কিন্তু ঘুমের মাঝে সে একটা স্বপ্ন দেখেছিল। কপালে হাত রাখল। ফারাজ ভাই তার কপালে চুমু খেয়েছে। লজ্জায় বিছানার চাদর শক্ত করে চেপে ধরল। অসম্ভব, এটা কখনো হতে পারে? ভাই তো তার হাতটা আজ অবধি ঠিক করে ধরল না। আলতো করে তার হাত স্পর্শ না করে কপাল কেন করবে? এটা কি কখনো হয়? চারপাশ চোখ বুলিয়ে দেখল ফারাজ ভাই নেই। কোথায় গেল ভাই? জানালাটা বন্ধ। ঘুমানোর আগে বেশ মনে ছিল জানালাটা খোলা। বন্ধ করল কে? তাহলে কি ফারাজ ভাই এসেছিল? বিছানা ছেড়ে নামল সে। ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঝনঝন ট্রেনের শব্দ। ধরে ধরে সামনে এগিয়ে যাচ্ছে অনি। হঠাৎ সে থেমে গেল। তার চোখ আটকে গেল ফারাজ ভাইকে দেখে। ফারাজ ভাই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অনি অবাক দৃষ্টিতে দেখছে। ফারাজ ভাইয়ের চুলগুলো এলোমেলো হয়ে দোল খাচ্ছে। এক হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে অন্য হাত সিগারেটের ধোঁয়া শূন্যে মিলিয়ে দিচ্ছে। দৃষ্টি কোমল হল। ভাইকে সিগারেট খেতে দেখে অত অবাক লাগল না। কিন্তু অনির মনে হল সে ভাইয়ার প্রেমে পড়ে গেল। আশ্চর্য! এটা কোন সময় হলো প্রেমে পড়ার মতো? এগিয়ে এসে কাছে দাঁড়াল। ফারাজ তখনও অনির সম্পর্কে অবগত না। তার বিস্ময় দৃষ্টি ফারাজ ভাইকে ঘিরে। দ্রুতবেগে তার হৃদয়ের হৃৎস্পন্দন চলছে। বুকে হাত রাখল অনি। ফারাজের খেয়াল হল। শুধালো, অনি, তুমি এখানে? কি করছো? আপনাকে দেখছি ফারাজ ভাই। ছোট ছোট চোখ করে চেয়ে রইল ফারাজ। এই মেয়েটা এত স্পষ্টভাষী। দেখে তো মনে হচ্ছে না মিথ্যে বলছে। অর্ধেক খাওয়া সিগারেট ফেলে দিতে চাইল সে। বাদ সাধল অনি। তীব্র কণ্ঠে বলে উঠল, ফেলবেন না ফারাজ ভাই। কেন? আপনি দাঁড়িয়ে সিগারেট খান, আমি আপনাকে একটু দেখি। কথাগুলো বাড়ি খাচ্ছে। ফারাজ প্রথমে বুঝতে পারল না। একটু পর বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো অনি? হ্যাঁ ফারাজ ভাই, পাগল হয়ে গেছি। আপনার প্রেমে পড়ে আমি সত্যিই পাগল হয়ে গেছি। ফারাজ চমকে উঠল। হাতের সিগারেট ফেলে দিল সে। অনির হাস্যোজ্জ্বল মুখটা নিমিয়ে গেল। সে বলে উঠল, জানেন আপনাকে কতটা সুদর্শন লাগছিল দূর থেকে। আমি দেখেই তো প্রেমে পড়ে গেলাম। সারফারাজ জবাব দিল না। তার হাত ধরে ফের নিয়ে এলো ঘরের মধ্যে। হাতটা ছাড়তে যাবে অমনি অনি বলে উঠল, হাত ছাড়বেন না ফারাজ ভাই, আরেকটু ধরে রাখুন। সারফারাজ কথা শুনল না। ধপ করে হাতটা ছেড়ে দিল। ঠোঁট উল্টে ফেলল অনি। ফারাজ তার কপালে টোকা দিয়ে বলল, আমার প্রেমে পড়ার জন্য আমায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ? বাহ অনি! মানে ফারাজ ভাই? সিগারেট খেলে নিশ্চিত। তবুও ভালোভাবে কেউ মরতে পারে না। অথচ তুমি চাইছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সামনে সিগারেট খাই। কি আবদার! অনি চোখ নামিয়ে ফেলল।
মিনমিন স্বরে বলল, আমি তো ওভাবে বলিনি ফারাজ ভাই। আপনি দূর থেকে দেখতে পুরো মুভির হিরোর মতো লাগছে। আর নিজেকে কি ভাবছিলে? হিরোইন। দোষ কি ভাবলে ফারাজ ভাই? সব মুভিতেই তো হিরোর হিরোইন থাকে তার স্ত্রী। আমিও তো আপনার স্ত্রী। এসব কথা তোমাকে কেউ শিখিয়েছে? সে শিখাবে। আমি নিজেই জানি। আপনি দেখেন না ফারাজ ভাই, আমি বড় হয়ে গেছি। আগে টপস পরতাম, এখন শাড়ি পরি। এখন আমি রান্নাও করতে পারি, ঘর গোছাতে পারি, আর কিছুদিন পর ভার্সিটিতেও ভর্তি হব। তখন আমি আরো বড় হয়ে যাব। এত বড় হয়ে কি হবে অনি? আপনাকে ভালোবাসতে পারব। আকস্মিক কথায় ফারাজ চমকে উঠল। কিয়ৎকাল চেয়ে থাকার পর তার বিস্ময় ভাব কাটল। ট্রেনটা তখনই যেন থেমে যেতে লাগল। হয়তো কোন স্টেশনে এসেছে। সবকিছু কেঁপে উঠল। তাল সামলাতে না পারে অনি এসে ঠেকল সারফারাজের কাছে। তার দৃষ্টি পড়ে আছে ফারাজ ভাইয়ের খোলা শার্টের বুকের উপর। আজকের এই এক রাতে তারা অনেক কাছাকাছি এসেছে, যা গত কয়েক বছরেও যায়নি। ফারাজ ভাইয়ের প্রতি তার ভালোবাসার অনুভূতি সেদিন প্রথম এসেছিল, যেদিন দেখেছিল তার জন্য ফারাজ ভাই প্রতিবাদ করছে। সেদিন খুব ভয় পেয়েছিল, আবার আনন্দও হচ্ছিল। তার ফারাজ ভাই তার জন্য লড়ছে। সেদিন প্রথমবারের মতো তার হাত শক্ত করে ধরেছিল ফারাজ ভাই। সেই ছোঁয়া সে আজ অবধি ভুলতে পারেনি। ওমন ভাবে কেউ তাকে কখনো ধরে রাখেনি। ফারাজ ভাই আর শতবার ও তার হাত ছুঁয়ে নিলে ওমন অনুভূতি আর কখনো আসবে না। কখনো না। প্রথম অনুভূতির প্রথম ছোঁয়া সব অন্যরকম। কখনো তা এক হয় না। ফারাজ মুখ নিচু করে তাকালো। অনি চোখ মেলে তাকালো তার দিকে। অনি তার হাত শক্ত করে ধরে নিল। ফারাজ ভ্রু কুঁচকে নিল। আচমকা তার ওষ্ঠাধরে আবদ্ধ করে নিল অনি। ফারাজ চমকে উঠল। বিস্ময় হতবাক সে। কোন শব্দ করল, কোন কথা বলল না। 2 সেকেন্ডের মাঝে কি হলো ভাবতে সময় লাগল। অনির অশ্রুসিক্ত নয়নের দৃষ্টিজোড়া তখনও বহমান। সে দূরেও যাচ্ছে না, কাছেও আসছে না। কেমন এক মায় জড়িয়ে নিচ্ছে। ফারাজ মুখ ঘুরিয়ে নিল। অনি হাত ছাড়েনি তখনও। হন হন করে ফারাজ চলে গেল। হাতের বন্ধন আলাদা হয়ে গেল। অনি কেঁদে উঠল। ফারাজ ভাই আবারও তাকে ফেলে চলে গেছে। সেদিনকার মতো। রাতে ঘুম থেকে উঠে পাগলের মতো খুঁজেছিল ফারাজ ভাইকে। কিন্তু পায়নি, আজও কি পাবে না। ফারাজ ভাই কি আজ আবারও চলে যাবে তাকে ফেলে? খানিকক্ষণ বাদে ট্রেন চলতে শুরু করেছে। অনি নিশ্চুপ হয়ে বসে আছে। অশ্রুকণা শুকিয়ে গেছে। ফারাজ ভাই এখনো এলো না। চলে যায়নি তো আবার? ফারাজ ভাইয়ের যা রাগ হয়তো কোন স্টেশনে নেমে চলেও গেল। কিন্তু তাকে এখানে একা ফেলে ফারাজ ভাই চলে যেতে পারে না। হঠাৎ কারো উপস্থিতি টের পেল। কেঁপে উঠল সে। ফিরে তাকিয়ে দেখল সারফারাজ। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। ফারাজ পানির বোতল এগিয়ে দিল তার হাতে। আবারও বেরিয়ে গেল ঘর ছেড়ে। তার সাথে যেন লুকোচুরি খেলছে ফারাজ ভাই। অর্নিলা তাদের নতুন বাসায় পা রাখল। শহরে এবারই বোধহয় তার প্রথম আসা। একটা বড় ভবনের 4 তলায় তাদের বাসা। পুরো একটা ফ্ল্যাট। অর্নিলার মনে আজেবাজে চিন্তা ঘুরঘুর করছে। এত বড় ফ্ল্যাটে ফারাজ ভাই কি একা থাকত? কিভাবে থাকত? কেউ আসত না এখানে? স্ত্রীদের যেন একটা বিশেষ গুণই থাকে, অকারণে স্বামীদের এনদেহ করা। অর্নিলা সেখান থেকে বঞ্চিত হয়নি। তবে খানিকটা অবাক হয়েছে। ঘরের টেবিলের উপর বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনটা হবার কথা না। ফারাজ ভাই সবসময়ই তার জিনিসপত্র গুছিয়ে রাখেন। এই স্বভাবটা তার বেশ ভালো লাগে। কিন্তু এখানে এসে খানিকটা যেন বিগড়ে গেল। অনেক কিছুই অগোছালো। ফারাজ ভাই যেদিন বাড়িতে ছিল সেদিনও বড্ড অগোছালো ছিল। সারফারাজ ব্যাগগুলো রাখল কোনায়। ততক্ষণে দেখল অর্নিলা কোমরে শাড়ির আঁচল গুজে নিচ্ছে। চারপাশ উকি ঝুঁকি মারছে। সারফারাজ শুধায়, কিছু খুঁজছ অনি? ঝাড়ু খুঁজছি। কোথায় আছে?
রান্নাঘরের দিকে। আচ্ছা, তোমার এখন কিছু করা লাগবে না, হাত মুখ ধুয়ে নাও, আমি দোকান থেকে কিছু নিয়ে আসি। কিছু কেন আনবেন? বাজার করে নিয়ে আসুন, সারাটি দিন পড়ে আছে। বাজার করে আনবো এখন? হ্যাঁ, যান। এরপর এসে গোসল সারবেন বলেই একদম ঘরের গিন্নির মতো সব কাজ নিজের কাঁধে তুলে নিল। একজন দায়িত্বশীল রমণী, সে এসে হাল ধরেছে তার ঘরের, নিজের সংসারের। সারফারাজ একটা মানিব্যাগ বের করে দেখে নিল। হ্যাঁ, হয়ে যাবে। দরজার কাছে দাঁড়িয়ে বলল, বন্ধ করে দাও দরজাটা। আসছি। ছুটে গিয়ে দরজা বন্ধ করল। ঘরের সব জিনিসপত্র একে একে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে। পাকা হাতের কাজ, কোন কিছু এদিক থেকে ওদিক হচ্ছে না। বালিশের কভার, বিছানার চাদর এসে জমা করল বাথরুমের কাছে। সাবানের গুঁড়া পাওয়া গেল। বেশ, এগুলো সাবান পানিতে ভিজিয়ে আবারও ঘরে গেল। কেমন এক ভ্যাপসা গন্ধ বের হচ্ছে ঘর থেকে। ফারাজ ভাই তাদের ওখানে থেকেছে সেই দিন ও তো কম খানিক না। জানালা খুলে দিল। হুড়মুড়িয়ে বাতাস আসছে। দক্ষিণ দিকের ঘর বোধ হয়। এই ফ্ল্যাটের বেডরুম দুটো, মাঝখানে বড় বসার ঘর, একটা বাথরুম। এই বেডরুমের ঘরে আরেকটা বসার ঘরে, তার পাশেই রান্নাঘর। ঘরগুলো ভালোই বড়। এদিকে বেলকনিও আছে দেখা যাচ্ছে। এসবের কোন যত্ন নেওয়া হয়নি। ফারাজ ভাই চাইলেই পারত বেকনিতে ফুল গাছ লাগাতে, হয়তো সময় হয়নি। বেচারার তো পরেই সময় শেষ হয় না। এসব করবে কখন? বিছানার চাদর বদলে দিল, বালিশগুলোর কভারে ভরে ঠিক জায়গায় রাখল। জোড়া জোড়া বালিশ, অথচ মানুষ থাকতো একজন। কি আশ্চর্য! এসব ছোট বিষয় নিয়ে এমন মাথা ঘামাতে হয়। তার মন এতটা ছোট হয়ে যাচ্ছে। পুরো ঘর ঝাড়ু দিয়ে ময়লা এসে জমাল বসার ঘরে। কাজ এখনো বাকি। ফারাজ ভাই বাজার আনলে রান্না চাপাতে হবে, কতগুলো আধোয়া কাপড় চোপড় ধুতে হবে। কাজের শেষ নেই, অথচ অর্নিলা সব করে যাচ্ছে আনন্দে। তার আনন্দ হচ্ছে নিজের ছোট একটা অগোছালো সংসার। এই সংসার নিজ হাতে এখন সে সাজাবে। ভাবতেই আনন্দ পাচ্ছে। দরজায় কড়া নাড়ল কেউ। কে এসেছে? ফারাজ ভাই নাকি? হ্যাঁ, সময় তো অনেক হলো। কোমর থেকে শাড়ির আঁচল নামিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই এক মেয়েরই কণ্ঠ তার কানে এসে বাজল। সারফারাজ ভাইয়া, আপনি এসেছেন। মা আপনার জন্য এসব। মেয়ে থমকে চাইল। অর্নিলাও চেয়ে আছে অদ্ভুতভাবে। মেয়েটার হাতে ভাতের প্লেট, খাবার নিয়ে এসেছে। কিন্তু কেন? চোখ ছোট ছোট করে ফেলল অর্নিলা। মেয়েটার গায়ের রং ফর্সা, সুশ্রী চেহারা, গোল গোল দুটো চশমা পরে আছে, চোখে মুখে একগাল হাসি। মনে হচ্ছে ফারাজ ভাইয়ের আশায় সে অনেক খুশি। নয়তবা এত কম সময়ে কিভাবে টের পেল ফারাজ ভাই এসেছে? এত নজর রাখে সে। অর্নিলা প্রশ্ন করার আগে মেয়েটা শুধায়, কে তুমি? অনির শরীর যেন জ্বলে উঠল। কত সাহস ভাবা যায়! তার বাসার সামনে দাঁড়িয়ে তাকেই জিজ্ঞেস করছে সে কে। অর্নিলা জবাব দিল না, উল্টো প্রশ্ন করল, তুমি কে? এখানে কি করছো? সারফারাজের কাছে এসেছি। সে আছে? ফারাজ ভাই তো তোমার ছোট নয়, নাম ধরে কেন ডাকছ? ও এভাবেই মুখ দিয়ে বেরিয়ে গেল। আমি বাড়িওয়ালার মেয়ে, এই উপরের তলায় থাকি। সারফারাজ ভাই এসেছে দেখে তার জন্য দুপুরের খাবার নিয়ে এলাম। মা পাঠিয়েছে। অনেকদিন পর এলো তো, হয়তো কিছু জোগাড় করতে পারবে না তাই ভেবে। অর্নিলা ধপ করে ভাতের প্লেট হাতে তুলে নিতে গেল। অমনি মেয়েটা সরে গিয়ে বলল, এ কি করছো? তুমি এই ময়লা হাতে ভাতের প্লেট ধরছ? দেখি সরো, আমি ভেতরে গিয়ে রেখে আসি। অর্নিলা পাশ সরে দাঁড়ায়। মেয়েটা ভেতরে এসে সোফার উপর খাবারের প্লেট রেখে দাঁড়িয়ে আশপাশের দিকে তাকিয়ে থাকে। ঘরে পায়চারি করছে আর একাই একাই বলছে, আমার নাম মেঘলা। তুমি মনে হচ্ছে পুরো ঘর পরিষ্কার করেছ। বেশ ভালো করেছে।
এতদিন ঘরটা বন্ধ দেখে মনে হয় অনেক ধুলো পড়ে গেছিল। অর্নিলা চুপচাপ তার কথা শুনছে আর মনে মনে আওড়াচ্ছে, কেন রে? তোর কি খুব কষ্ট হচ্ছে? হলে এসে পরিষ্কার করে দিয়ে গেলি না কেন? এখানে এসে ভাষণ দিচ্ছিস? আর তুই কে? হ্যাঁ, আমার ঘরে ঘোরাঘুরি করছিস কেন? মেঘলা এবার অর্নিলার দিকে ফিরল। মেঘলা তার চেয়ে বোধহয় ছোটই হবে, তবে খুব উড়নচণ্ডী আর চঞ্চল। আবারও জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কে? সারফারাজের সাথে এসেছ? কি হয় সে তোমার? ভাইয়া। তুমি কি তার দেখাশোনার জন্য এসেছ? অর্নিলার ইচ্ছে করল ঘুরিয়ে মেয়েটাকে একটা র দিতে। এটা মেয়ে না মাথা ব্যথা, পটর পটর করেই যাচ্ছে। আবারও ফারাজ ভাইকে নাম ধরে ডাকে। আবার জিজ্ঞেস করছে সে কে। অর্নিলা শাড়ির আঁচল কোমরে গুজল, দুই হাত কোমরে রেখে বলল, আমি তোমার সারফারাজ ভাইয়ের বউ, মানে তোমার ভাবি। ভাবি এখন থেকে এখানে থেকেই ভাইয়ের দেখাশোনা করবে, বুঝতে পেরেছ মেঘু? মেঘলার চোখ মুখ যেন আটকে উঠল। ঈষৎ বিস্ময়, সে স্তম্ভিত, তবে চালাক চতুর। দ্রুতই সামলে উঠে বলল, ভাইয়ার বিয়ে হয়ে গেল? কই, আমাদের তো দাওয়াত দিল না। কিছু বলল না। অর্নিলা এগিয়ে গেল, ভাতের প্লেটের উপর থেকে ঢাকনা সরিয়ে রাখল। বাহ, বেশ ভালো আয়োজন। সবজি ভাজি, মাছের তরকারি, ধোয়া ওঠা গরম ভাত, আবার পাকোড়াও আছে দেখছি। ধপ করে একটা মুখে পুড়ে বলল, তোমার ভাইয়ের বিয়ে হয়েছে আজ 2 বছরের বেশি হবে মেঘু। মেঘু রক্ত বর্ণ দৃষ্টিতে চাইল, রাগ যেন তার শিরায় শিরায়। এর মধ্যে অর্নিলার মেঘু ডাক তার রাগ শতগুণে বাড়িয়ে দিচ্ছে। দাঁত কির মির করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে। অর্নিলার মুখে পৈচা শিখ হাসি। দারুণ লাগছে কথাগুলো বলে। তার মন বলছে, নির্ঘাত এই মেয়ে ফারাজ ভাইয়ের পেছনে সবসময় ছোটাছুটি করত, মতলব মনে আটত। এই মেঘুকে একটা শিক্ষা দেবার দরকার। দরজা বন্ধ করতে মনে নেই, ওই পেয়ে ততনি গেছে এই খানিকক্ষণ আগেই। সারফারাজ এসে দাঁড়াল, বলে উঠল, দরজা খুলে দাঁড়িয়ে কি ভাবছ অনি? কিছু না, আপনি এসে গেছেন। 2 হাত ভর্তি বাজারের ব্যাগ, গায়ের শার্ট ঘামে ভিজে একাকার, কপাল চুইয়ে পড়ছে ঘাম। অনির খুব স্বাদ আঁচল দিয়ে ঘামটুকু মুছে দিক। সে আগালোও বটে, কিন্তু ততক্ষণে ফারাজ ভাই হাত দিয়েই মুছে ফেলল ঘামটুকু। সোফায় এগিয়ে এসে বলল, ফ্যানটা ছাড়ো অনি, অনেক গরম লাগছে। আপনি এতসব কিছু বাজার করতে গেলেন কেন? করব না? কিছুই তো নেই ঘরে, একটা চালের দানাও নেই। সেদিন আমি মোহনগঞ্জ ফিরছিলাম, সেদিন ঘরে কিছু না পেয়ে খালি পেটেই রওনা দিয়েছিলাম। অনি বিস্ময়ে তাকাল, সাহস করে হাত বিছিয়ে দিল কপালে। সারফারাজ তার মুখের দিকে চেয়ে আছে। অনি মলিন কণ্ঠে বলে উঠল, নিজের এত অযত্ন কেন করেন ফারাজ ভাই? সারফারাজ জবাব দিল না, চেয়ে রইল। দরজায় আবারও কড়া নাড়ার শব্দ। অনি আগাল। এতক্ষণে ফারাজের চোখ পড়ল টেবিলে। এখানে খাবার পড়ে থাকতে দেখে কিছুটা আন্দাজ করল। হ্যাঁ, বাড়িওয়ালা আন্টি এসেছে, তার হাতেও একটা খাবারের থালা। সারফারাজ উঠে এসে তাকে সালাম জানাল। আন্টি অর্নিলার দিকে চেয়ে হেসে বলে উঠলেন, মেঘলা বলল তোমার বউ নাকি এসেছে, তাই দেখতে এলাম। আমি তো ভাবলাম তুমি একাই এসেছ, তাই একজনের খাবার পাঠিয়েছি, এখন আবার নিয়ে এলাম। সারফারাজ আন্টির থেকে খাবারের থালা এগিয়ে নিল। হেসে বলল, কোন দরকার ছিল না আন্টি, আমরা ব্যবস্থা করেই নিতাম। বাজারের ব্যাগগুলো চোখে পড়ল। ঘড়ির দিকে ফিরে বললেন, আর কখন? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। শুনলাম বৌমা একাই নাকি অনেক করেছে। লক্ষ্মী মেয়ে বটে। ও এমনি আন্টি, সারাদিন ঘরের কাজকর্ম নিয়েই থাকে। অনি চমকে উঠল। তার মনে হল ফারাজ ভাই তার প্রশংসা করল। আন্টি চলে গেল। ফারাজ ভাই বলে উঠলেন, হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও, এরপর যা আছে করো। অনি মাথা দুলাল। সারফারাজ ঘরের দিকে চলে গেল।
গোসল সেরে বের হতে হতে সন্ধ্যা গড়িয়ে গেছে। এক গাদা কাপড় ধুয়ে কোমর ব্যথা ধরে গেছে অনির। তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে বসার ঘরে এলো। রান্নাঘরের খুঁটিনাটি শব্দ শুনে উকি মারল। ভ্রু কুঁচকে তাকালো সে। রান্নাঘর পরিষ্কারই শুধু বাকি ছিল, ফারাজ ভাই সে সব কাজ মিটিয়েছে। শুধু তাই নয়, বাজারের থলেটাও নেই। মনে হচ্ছে সব গুছিয়ে রেখেছে। চুলোয় ভাত ফুটছে টগবগিয়ে। ফারাজ ভাই বোর্ডের উপর পেঁয়াজ কাটছে। অনির দিকে ফিরে বলল, তুমি একটু রেস্ট নিয়ে নাও, পারলে একটু ঘুমিয়ে নাও। ততক্ষণে রান্না হয়ে যাবে। অনির কানে কথা ঠেকল। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি। ফারাজ ভাই বোধহয় গোসল সেরে বের হয়েছেন খানিকক্ষণ আগেই। তার ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ছে ঘাড় বেয়ে। অনি হাতের তোয়ালে নিয়ে এগিয়ে গেল। আচমকা চমকে উঠল সারফারাজ। অনি বলে উঠল, নড়াচড়া করবেন না ফারাজ ভাই, আপনার চুলগুলো মুছে দিই। এসবের কোন দরকার নেই। আছে বলেই তো করছি। সারফারাজ নিচু হয়ে দেখল। অর্নিলা উচ্চতায় তেমন আহামরি কিছু না। পা দুটো উঁচু করে মাথার চুল মুছে দিচ্ছে সে। দেখে মনে হচ্ছে কোন একসময় পড়ে গিয়ে একটা কাণ্ড ঘটাবে। সারফারাজ হুট করেই সামনে ফিরতেই তাল সামলাতে না পেরে গেল অর্নিলা। আচমকা তার কোমর আঁকড়ে ধরল সারফারাজ। সব রমণীর মুগ্ধতা থেকে এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু সবেমাত্র গোসল সেরে আসা রমণীর থেকে নয়। তার ভেজা চুলের ঘ্রাণ, মুগ্ধ শরীরের সুবাস, স্নিগ্ধ মুখের ভাব, এসব কিছুই কোন পুরুষের থেকে এড়িয়ে যেতে পারে না। যে কেউ এই ফাঁদে পা দিবে। সারফারাজ নিজেও। সে গেল। অর্নিলা যেন ছাড়ার বদলে আরো শক্ত করেই জড়িয়ে ধরল। সারফারাজের অস্বস্তি হচ্ছে। সে যতই চাইছে দূরে সরে যেতে, ততই যেন কাছাকাছি এসে ঠেকেছে। বহু কষ্টে সারফারাজ সামলাল নিজেকে। শান্ত স্বরে বলে উঠল, যাও, ঘরে যাও। অনি মুচকি হেসে ঘরের দিকে পা বাড়াতেই ফারাজ বলে উঠল, ওদিকে না, তোমার ঘর ওদিকে। কেন ফারাজ ভাই? আপনি আর আমি এক ঘরে থাকব না? আপাতত না। সামনে তোমার পরীক্ষা। রাত জেগে পড়া তোমার স্বভাব, আর রাতে আমার ঘুম প্রয়োজন। সুবিধা হয় তুমি ওই রুমেই থাকো। ঈষৎ পরিহাস করে অনি সুধায়। এত অজুহাত দিচ্ছেন ফারাজ ভাই? অজুহাত না অনি। সামনে তোমার অ্যাডমিশন। ছেলেখেলা না, একবারই তুমি সুযোগ পাবে। অ্যাডমিশন তো আর বারবার আসবে। তো আপনি সারাজীবন থাকবেন তো ফারাজ ভাই? সারফারাজ জবাব দিল না। অবাক বিস্ময় চেয়ে রইল অনির দিকে। মুচকি হেসে অনি পা বাড়াল ঘরের দিকে।